প্রায় 2 ঘন্টা হয়ে গেল রৌনক ফেরিঘাটে বসে আছে। সে কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। কয়েক ঘন্টা আগে তার উপর দিয়ে কাল বৈশাখী ঝড় বয়ে গেছে, যার জন্য সে প্রস্তুত ছিল না। নিজের প্রিয় মানুষগুলো তাকে চিনতে পারলো না। কি অপরাধ সে করেছিল? মনে মনে বলল, তবে কি ওদের দুজনকেই ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিলাম? সেটাই কি কাল হলো? তার মানে ওরা দুজনেই ষড়যন্ত্র করেছে, যার ফলে আমাকে বাড়ি থেকে বের করে দিল। কিন্তু রাইসা বলে মেয়েটা তখন কি সুন্দর করে কথা বললো, প্রথম দেখেই মেয়েটাকে ভালো লেগে যায়। কিন্তু ও কেন এই কাজ করলো? ও তো অনেক ছোট। মেয়েটা কেন মিথ্যে বললো? ওকে দিয়ে তাহলে ওরা স্বার্থসিদ্ধি করলো। এটা যদি সত্যি হয় তাহলে আমার আপু আমার ভাইয়ার কি হবে? কিন্তু আমি কি করব? কেন আমায় ওরা বুঝলো না? আমি কি সত্যি অপরাধী? রনক তখন বসে বসে কিছুক্ষণ আগের ঘটনা মনে করতে লাগলো। কিছুক্ষণ আগের ঘটনা। যদি কিছু মনে না করেন, আপনি কি নিধি আপুর দেবর, মানে তামিম ভাইয়া ছোট ভাই রৌনক ভাইয়া? রাইসার কথা শুনে রনকের ভালো লেগে যায়। সে রাইসার মুখের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। রাইসা পুনরায় জিজ্ঞাসা করলে রনক বলে, আমি রৈনক, তামিম আমার ভাইয়া। কিন্তু তুমি কে? আমি রাইসা, নিধি আপুদের পাশের বাড়িতে আমরা ভাড়া থাকি, আর আপুর কাছে প্রাইভেট পড়তাম। ও আচ্ছা, খুব ভালো। তারপর রনকের কাজ থাকায় সে চলে যায়। আর বারবার রাইসার কথাগুলো মনে করে। মেয়েটিকে তার কাছে খুব মিষ্টি লাগে। এদিকে তার দুলাভাই তাকে ডাকছে। রনক তার দুলাভাইয়ের কাছে যায় আর জিজ্ঞেস করে, দুলা ভাই আমাকে ডেকেছিলেন? হ্যাঁ শালাবাবু, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি বলুন। বিয়ে বাড়ির ব্যাপারে বুঝতেই পারছো, একটু খেতে চাই। নেশা না করলে ঠিক বিয়ে বাড়ি জমে না। আমি কি বলতে চাইছি তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। সাজিদের কথা বুঝতে পেরে রনক বলল, কিন্তু দুলা ভাই, বিয়ে বাড়ি, বাড়িতে লোকজন, অনেক কাজ। এখন আমি যেতে পারবো না, কারণ গেস্টদের দেখাশোনার দায়িত্ব ভাইয়া আমাকেই দিয়েছে। রনকের কথা শুনে সাজিদ তাচ্ছিল্য করে বলল, বিয়ে বাড়ি তো কি হয়েছে, এই তো কটা লোক এসেছে, তুমি নিয়ে এসো। আর আমি এই চিলেকোটা রুমে বসে নেশা করব। যতক্ষণ না পেটে পড়েছে ততক্ষণ আমার নেশা কাটবে না। কিন্তু আপু, মা ভাইয়া জানতে পারলে বকাবকি করবে। কেউ জানতে পারবে না, তুমি এখন যাও। কিছুটা জোর করে সাজিদ রনককে নেশার সামগ্রী কিনতে পাঠায়। রনক তাহির ইসলাম হলো আমাদের গল্পের নায়ক। রনকের বাবা মতিন ইসলাম ও মা হাসিনা বেগম। রনক যখন 10 বছরে তার বাবা মারা যায়। তার বাবা ইলেকট্রনিকের দোকান ছিল, যা এখন রনকের বড় ভাই তামিম দেখাশোনা করে। রনকের বয়স এখন 18 বছর। সেই এবছর গ্রামের স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। সেই সাথে সে ITI কোর্সও করছে। রনক 2 ভাই ও 1 বোন। তামিম সবার বড়। তার বয়স এখন 26 বছর। সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাবার ব্যবসা দেখাশোনা করছে। তারপর বোন মিতালি। মিতালি বিয়ে হয়ে গেছে। তার মা হাসিনা বেগমের চাচাতো বোন ফৌজি বেগমের ছেলে সাজিদের সাথে। আবার সাজিদের বন্ধুর বোন নিধির সাথে তামিমের বিয়ে হয়েছে। আজকে তাদের রিসেপশন। নিধিরা 1 ভাই 1 বোন। নিধির ভাই আবিদের বন্ধু হলো সাজিদ। রাইসা এই গল্পের নায়িকা। বয়স 13 বছর, ক্লাস 7-এ পড়ে। ওরা নিধিদের পড়াতে ভাড়া থাকে। রাইসার বাবা জুট মিলে কাজ করে। 2 বোন, রাইসা বড় আর নিশা ছোট। রাইসা ও নিশা 2 বোনে নিধির কাছে প্রাইভেট পড়তো। আর নিধিকে ওরা নিজের আপুর মতো ভালোবাসে। নিধি যা বলে ওরা তাই করে। তামিমের সঙ্গে নিধির 6 মাসের সম্পর্ক। সাজিদ ওদের পরিচয় করিয়ে দিয়েছিল। তারপর তামিমের নিধিকে ভালো লেগে যায় এবং বিয়ের প্রস্তাব দেয়। নিধির আপত্তি থাকে না। 2 পরিবারের সম্মতিতে এই বিয়ে হয়। নিধিকে রাইসা তার শ্বশুর বাড়িতে রাখতে এসেছে। বিয়ের রিসেপশনের অনুষ্ঠানে বাড়িতে অনেক অতিথি এসেছে। রনকের দুলাভাই সাজিদ নেশা করে। নেশা ছাড়া সে থাকতে পারে না। সাজিদের কথা মতো রনক নেশার জিনিস অর্থাৎ ড্রিঙ্ক কিনতে দোকানে যায়। সে যখন ব্যাগের মধ্যে লুকিয়ে নিয়ে আসছিল, হঠাৎ রাইসা ছুটে এসে রনককে ধাক্কা দেয়। রাইসা অনেকটা ইচ্ছাকৃতভাবে রনককে ধাক্কা দেয়, যার ফলে রনকের ব্যাগ থেকে মদের বোতল পড়ে যায়। রাইসা বলল, মদ? এই, তার মানে আপনি মদ খান? ছি। না, বিশ্বাস করো, আমি মদ খাই না। এটা আমি তো। কথাটা রনককে শেষ করতে দিল না। তার আগে রাইসা চিৎকার করা শুরু করে দেয়। রাইসার চিৎকারে অনেকে সেখানে ছুটে আসে। তামিম রাইসাকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে রাইসা, এত চিৎকার করছো কেন? আপনি তো বলেন আপনার ছোট ভাই খুব ভালো ছেলে। আমিও তো তাই মনে করেছিলাম, কিন্তু আপনার ভাই ভালো ছেলে নয়। তারপরে ড্রিঙ্কের বোতল দেখিয়ে দিয়ে বলল,
আমি এই রুমে ছিলাম আর উনি এগুলো আমাকে দিতে এসেছিল। বলল আজকে তোমাতে আমাতে নেশা করব। তারপর দুজনেই মস্তি করব। আজকে ভাইয়ার আর ভাবির বাসর রাত, শুধু ওরা দুজনে এনজয় করবে কেন, আমরাও করব। আমি যখন থেকে এসেছি তখন থেকে আপনার ভাই আমার পিছু লেগেছে। বুঝতে পারছেন আপনার ভাইয়ের চরিত্র? রাইসার কথা শুনে তামিম রনকের দিকে তাকায়। রনক কিছু বলার আগে তামিম বলল, তুই একটা কথা বলবি না। তুই এত খারাপ ছেলে আমি জানতাম না। অবশ্য নিধি আমাকে অনেক আগেই তোর ব্যাপারে বলেছিল, আমি বিশ্বাস করিনি, কিন্তু আজকে সেটা প্রমাণিত হয়ে গেল। এর আগেও তুই রাইসাকে অনেকবার উল্টোপাল্টা কথা বলেছিস। কথাটা বলেই তামিম রনককে মারতে শুরু করে আর চিৎকার করতে থাকে। রনক বুঝতে পারে না, সে তো রাইসাকে চেনে না। এই প্রথম সে নিধির সাথে রাইসাকে দেখেছে। শুনেছে নতুন ভাবিদের পাড়ায় ভাড়া থাকে আর ভাবির কাছে পড়তে আসে। আজকে সেই মেয়েটা তার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। তামিমের চিৎকার শুনে ছুটে আসে রনকের মা হাসিনা বেগম এবং তামিমকে ধরে ফেলে আর বলে, তুই কি করছিস? ওকে এভাবে মারছিস কেন? ও কি করেছে? তামিম তখন রাগে ফুঁসছে। সে রাগে কটমট করতে করতে তার মাকে বলে, তুমি জানো এই জানোয়ার রাইসাকে মদ খাওয়াতে চেয়েছে আর ওর সাথে নোংরামি করতে চেয়েছে। ও ভয় পেয়ে চিৎকার করে ওঠে। তারপর আমি এখানে চলে আসি। আমি ভাবতেই পারছি না আমার ভাই এত নোংরা হতে পারে। ও তো আমাদের সেই রৌনক হতেই পারে না। তোমার বাবার কত আদরের ছেলে আর আমাদের কত আদরের ছোট ভাই। তুমি বলো মা। তামিমের কথা শুনে হাসিনা বেগম একবার রনকের দিকে তাকালো, দেখলো রনকের চোখের জল। তারপর সে রনককে গিয়ে বলল, তুই চল রুমে, তোর সাথে কথা আছে আমার। মায়ের কথায় তামিম প্রতিবাদ করে আর বলে, মা, ও রুমে যাবে না। ও এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবে। বিয়ে বাড়িতে সবাই দেখেছে ও কতটা অসভ্য। তাই আমি বলছি ও আর এই বাড়িতে থাকবে না। ও এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবে। তামিমের কথা শুনে হাসিনা বেগম বলল, কিন্তু বাবা, ঘটনা কি আমরা এত কেউই জানি না। রাইসা বলল বললেই তো হবে না, রত্নাকে কিছু বলার সুযোগ দিতে হবে। আদৌ কি ঘটেছে? হাসিনা বেগমের কথা শুনে নিধি বলল, আপনি কি বলছেন? তার মানে রাইসা নাটক করছে? কোনো মেয়ে তার সম্মান নিয়ে নাটক করতে পারে? আমি নিজেও জানি। রনক মদের বোতল নিয়ে রুমে ঢুকেছিল। রাইসা চিৎকার করতেই রনক সাথে সাথে রুম থেকে বেরিয়ে যায়। আমি ছুটে আসি আর দেখতে পাই রনক তখন ভয়ে কাছে। রাইসা মিথ্যে বলছে না। ঠিক আছে, রনক যদি দোষ করে ওকে শাস্তি দেওয়া হবে। হাসিনা বেগমের কথায় নিধি তামিমকে উদ্দেশ্য করে বলল, তোমার ভাই যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাব। নিধির কথায় হাসিনা বেগম একটু অবাক হয়ে যায়। সে নিধিকে উদ্দেশ্য করে বলে, তুমি কি বলছো বৌমা? তুমি এই বাড়ির বউ, কালকে এই বাড়িতে এলে আর আজকে বলছো চলে যাবে? এটা কখনো হয় নাকি? শাশুড়ি কথা শুনে নিধি বলল, তবে আমার কাছে দুটো অপশন আছে, হয় আমি থাকবো না হয় রৌনক থাকবে। যদি আপনার ছোট ছেলে রৌনক এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকতে পারবো না। ওই রকম দুশ্চরিত্র মাতাল ছেলের সাথে থাকা কখনোই সম্ভব না। আমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাব। তারপর আপনার বড় ছেলে তামিমকে আমি ডিভোর্স দিয়ে দিব। নিধির কথা শুনে তামিম বলে, তুমি কি বলছো নিধি? তোমার মাথা ঠিক আছে? আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখছি। আর তুমি কি না বলছো ডিভোর্স দিয়ে দেবে? আমাদের তো কালকে বিয়ে হলো আর আজকে এইসব কথা বলছো? তারপর তামিম তার মা হাসিনা বেগমকে উদ্দেশ্য করে বলল, মা, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি এই মুহূর্তে রৌনককে এখান থেকে চলে যেতে বলো। ও যদি এখানে থাকে নিধি থাকবে না, আর নিধি না থাকলে আমিও বাঁচবো না। মা, আমি নিধিকে অনেক ভালোবাসি। এতক্ষণ রনক চুপ করেছিল, সে কোনো কথা বলেনি। হাসিনা বেগম একবার রনকের দিকে তাকালো, তারপর বলল, ঠিক আছে তামিম, তুই যা বলবি তাই হবে। তবে আমাকে 2 মিনিটের ওর সাথে কথা বলতে দে। আমি কথা দিচ্ছি, তারপরেই ওকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেব। হাসিনা বেগমের কথায় তামিম আপত্তি করে না। হাসিনা বেগম রনককে নিয়ে নিচের রুমে আছে। রনক কাঁদতে কাঁদতে বলে, মা তুমি বিশ্বাস করো না, আমি কিছু করিনি। দুলাভাই ওই মদ আনতে দিয়েছিল, আমি তো দুলাভাইকে দিতে এসেছিলাম। ঠিক সেই সময় রাইসা নিজে থেকে আমাকে ধাক্কা দেয় আর চিৎকার করে এসব কাণ্ড করে। আমাকে তো কোনো কথা বলারই সুযোগ দেয়নি। ভাইয়া এসে আমাকে মারতে থাকে আর নিধি ভাবি অপমান করতে থাকে। তুমি বিশ্বাস করো মা। হাসিনা বেগম রনকের গালে সচরে চড় মারে আর বলে, মিথ্যে বলার জায়গা পাস না? ওই মেয়েটা নিজে থেকে মিথ্যে কথা বলছে। ও তো একটা বাচ্চা মেয়ে, ও কি জানে আর নিধি বড় ভাবি হয়, ও কেন মিথ্যে বলবে? আমি তোকে এই শিক্ষা দিয়েছি? আমি তো ভেবেছিলাম তুই হয়তো আমাকে সত্যিটা বলবি। যাকগে, মানুষ মাত্রই ভুল করে। আমার
আবার সংশোধন করে নেয়। তুই তো মিথ্যে বলছিস। তোর ভাইয়া আর ভাবি চায় না তুই বাড়িতে থাকিস, তাই তুই চলে যাবি। আমার জীবনটা সে তুই এই বাড়িতে প্রবেশ করবি না, এটাই আমার শেষ কথা। কথাটা বলে হাসিনা বেগম রুম ছেড়ে চলে যায়। রনক কান্নাকাটি করতে থাকে। নিধি আর সাজিদের মুখে বিশ্বজয়ের হাসি। রনক তার আপু মিতালিকে খুব ভালোবাসে। সে তার আপুর কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, তুই বিশ্বাস কর আপু, আমি কিছু করিনি। তুলা ভাই। কথাটা রনক শেষ করতে পারল না। তার আগে মিতালি ওখান থেকে চলে গেল। বড় ভাইয়ের বিয়েতে সব লোকের সামনে বাড়ির ছোট ছেলেকে এইভাবে অপমানিত হতে হলো। অনুষ্ঠান কোনোভাবে শেষ হলো। তার পরের দিন খুব সকালেই রনককে আর খুঁজে পাওয়া যায় না। ফেরিঘাটে বসে এই সব নিয়ে যখন রনক চিন্তা করছিল, ঠিক তখন এক ভদ্রলোক তার পাশে এসে বসে আর বলল, তুমি ওপারে যাবে না? লঞ্চ তো ছেড়ে দেবে। ভদ্রলোকের কথাই রনক ভাবনার জগৎ থেকে ফিরে আসে। সে ভদ্রলোকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলে সে বলে, হ্যাঁ আঙ্কেল, যাবো তো। আর কিছু না বলেই রনক লঞ্চে উঠে পড়ে। কিছুক্ষণ যাওয়ার পর লঞ্চে যাত্রীদের মধ্যে কোলাহল শোনা যায়। রনক কিছু বুঝতে পারে না। কেউ যেন বলে লঞ্চের ইঞ্জিনিয়ারে আগুন লেগেছে। রনক সামনে গিয়ে দেখে সত্যি করে আগুন লেগেছে। সমস্ত যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা যায়। রনক সামনে এগিয়ে যায়। সে যেহেতু ITI এ ইলেকট্রনিক নিয়ে পড়তো, তাই এই বিষয়টা সে কিছুটা জানতো। সে অতি সহজেই ইঞ্জিনের আগুন বন্ধ করে দেয়। সবাই খুশি হয়ে রনককে ধন্যবাদ দেয়। আবার লঞ্চ চলতে শুরু করে। যাত্রীরা সকলে খুব খুশি হয়। আজাদ বলে সেই ব্যক্তি রনককে বলে, আচ্ছা, তুমি কি মেকানিক? কি করে করলে এই কাজ? আসলে আমি ITI পড়েছিলাম, ওখান থেকেই আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, আর সেটাই আমি এখন ব্যবহার করলাম। রনকের কথাই আজাদ খুব খুশি হলো আর বলল, বাহ, খুব ভালো তো। তা তোমার নাম কি? আমার নাম রৈনক ইসলাম। তুমি তাহলে ITI কমপ্লিট করে ফেলেছ? কমপ্লিট বলতে চলছে, মাধ্যমিক দিয়ে ভর্তি হয়েছি আর সেই সাথে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করছিলাম। একসাথে দুটো সামলাতে পারলে? বাড়ির কাছে স্কুল, তাই সমস্যা হয়নি। তাছাড়া আমাদের স্কুল থেকে ভোকেশনাল ট্রেনিং নিয়েছি, ITI এ ভর্তি হয়েছি। আর কিছুদিন পর ফাইনাল পরীক্ষা। আমার বাবার ইলেকট্রনিক্সের দোকান ছিল, তখন থেকেই আমার এসবের দিকে খুব একটা নেশা। রনকের কথা শুনে আজাদ বলল, খুব ভালো। তাহলে এখন তুমি কোথায় যাচ্ছ? জানি না। রনকের মুখের দিকে তাকিয়ে আজাদ বলল, আমার মনে হচ্ছে তুমি কিছু সমস্যার মধ্যে আছো। আমি তো তোমার বাবার মতোই, তুমি আমায় সব খুলে বলতে পারো। কি হয়েছে তোমার? রনকের কষ্ট হচ্ছিল। তার মনে হয়েছিল কারো কাছে বললে হয়তো সে হালকা হতে পারবে। তাই সে তার সহযাত্রী আজাদকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে আজাদ বলে, সে তোমার ভাইয়া পারলো? আর তোমার মাও কি নিজের ছেলেকে বিশ্বাস করলো না? সে যাই হোক, তুমি যখন বাড়ি ছেড়ে চলে এসেছো, তোমাকে এখন আর কোথাও যেতে হবে না। তুমি আমার সাথে চলো। আপনার সাথে? কিন্তু কেন? রনকের কথা শুনে আজাদ হাসতে হাসতে বলল, ভয় নেই, তোমাকে কোথাও নিয়ে যাব না। আসলে আমার একটা ছেলে তোমার চেয়ে 2-3 বছরের বড় হবে। সে নেভিতে চাকরি করে, এখন ছুটিতে বাড়িতে এসেছে। তোমার কাজ দেখে আমি খুব খুশি হয়েছি। এইসব ট্রেনিং না থাকলে নেভিতে সহজে চান্স পাওয়া যায় না। তুমি চাইলে নেভিতে যেতে পারো। তোমার এখন অল্প বয়স, উচ্চ মাধ্যমিক পাশ করে গেছো, আবার ITI পড়ছো। তোমার খুব ভালো সুযোগ আছে। ইচ্ছা আছে তোমার নৌবাহিনীতে জব করার? রনকের ইচ্ছে ছিল নৌবাহিনীতে জব করার, তাই সুযোগটা হাতছাড়া করতে চাইল না। সে বলল, হ্যাঁ আঙ্কেল, ইচ্ছা আছে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। টাকা পয়সার দরকার নেই। তুমি আমাকে আঙ্কেল বলে ডেকেছো, আর তার মানে তুমি আমার আরেকটা ছেলে। তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো। আমার ছেলে সিফাত ছুটিতে বাড়িতে এসেছে, ওই তোমাকে সুযোগ করিয়ে দেবে। দেখো না, মানুষের ভাগ্য কোথায় থেকে কোথায় নিয়ে যায়। হয়তো তোমাকে বাড়ি থেকে চলে আসতে হয়েছে একটা ভালো কিছু করার জন্য, তাই যেটা হারিয়েছো, আর সেটা হারিয়েছো তার জন্য দুঃখ করো না। যেটা সামনে আসছে তাকে তুমি সাদরে গ্রহণ করো। দেখবে খুব তাড়াতাড়ি তুমি তোমার সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যাবে। আর যারা তোমাকে অপমান করে অবহেলা করেছে, তারাও একদিন আফসোস করবে। আজাদের কথা শুনে রনকের ভালো লাগে। সে কিছু বলতে পারে না। সে তার সাথে তার বাড়ি যাবার সিদ্ধান্ত নেয়। তাছাড়া কোনো উপায় নেই। সে ভেবেছিল ছোট মামার কাছে যাবে, কিন্তু ওর কাছে অত টাকা নেই। মামা মুম্বাই থাকে, অনেকবার যেতে বলেছে, রনকের কখনো যাওয়া হয়নি। এবার যদি নেভিতে সুযোগ আসে, সে সব জায়গায় ঘুরবে। এদিকে রনকের বড় আপু মিতালি তার মাকে গিয়ে বলল, মা, রৌনককে কোথাও দেখতে পাচ্ছি না।
ও কি সত্যি বাড়ি ছেড়ে চলে গেল? মিতালির কথায় হাসিনা বেগম কিচ্ছু বলল না। তখন মিতালি তার মাকে উদ্দেশ্য করে বলল, মা, তুমি কিছু কথা বলছো না কেন? তোমার রৌনককে এভাবে বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলা উচিত হয়নি। আমাদের কিছু ভুল হচ্ছে মা। মিতালির কথায় হাসিনা বেগম কাঁদতে কাঁদতে বলল, আমি সব জানি, কিন্তু আমার তো কিছু করার নেই। ফৌজি আপু আমার এত বড় ক্ষতি করবে আমি সেটা ভাবতে পারিনি। কবে কি বলেছি ওর সাথে এখনো মনে রেখেছে, আর তার প্রতিশোধ নিচ্ছে। আমার প্রথম ভুল আমার চাচাতো বোন ফৌজিকে বিশ্বাস করা। ওকে বিশ্বাস করে যদি যেদিন আমি তোকে শাশুড়ির হাতে তুলে দিয়েছি সেদিন থেকেই আমার সংসারের অমঙ্গল শুরু হয়ে গেছে। তারপর তামিম যেদিন বলল ও নিধিকে বিয়ে করবে, সাজিদ নাকি নিধির সাথে তামিমের পরিচয় করিয়ে দিয়েছে, তখনই আমি বুঝতে পেরেছি আর আমি আমার সংসারকে ধরে রাখতে পারবো না, সব শেষ হয়ে যাবে। তার চেয়ে ভালো রনক এখান থেকে চলে গেছে। ও থাকলেই ওকে আরো কষ্ট দেবে, যা আমি মা হয়ে সহ্য করতে পারবো না। তারপর হাসিনা বেগম মিতালিকে জড়িয়ে ধরে বলল, আমি জানি তুই সুখী নেই, সাজিদ আর যাই হোক না কেন ও কখনো ভালো স্বামী হতে পারবে না। আর তুই কতদিন নীরবে এসব যন্ত্রণা সহ্য করবি? 2 বছর বিয়ে হয়েছে, তুই কিছু না বললে আমি সব বুঝতে পারি। মায়ের কথা শুনে মিতালি চোখ দিয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। সেও জানে সে সেই সুখে নেই, তবে চেষ্টা করছে মানিয়ে নিতে, যাতে একটু ভালো থাকতে পারে সে। তবু মায়ের কাছে সে কিচ্ছু বলল না, শুধু বলল, আমার মনে হচ্ছে রাইসা বলে মেয়েটা মিথ্যে বলছে। কেউ তো রাইসাকে দিয়ে এসব কাজ করিয়েছে। রাইসা বাচ্চা মেয়ে, এতে ওর কোথাও দোষ নেই। তারপর কিছুক্ষণ থেমে মিতালি বলল, কিছু তো একটা মা আছে যেটা আমাদের চোখে ধরা পড়ছে না। মেয়ের কথায় হাসিনা বেগম এত দীর্ঘ নিঃশ্বাস ফেলল আর বলল, আমি কিছু বুঝতে পারছি না, সব কিছু যেন কিরকম মনে হচ্ছে। আমার এখন মাথা ঘুরছে, আমি একটু ঘুমাবো, তুই এখন যা। এদিকে প্ল্যান সাকসেস হয়েছে। খুব খুশি হয়ে ফৌজ বেগম বলল, আমি যা চেয়েছি ঠিক সেটাই হলো। নিধি, তোকে চিন্তা করতে হবে না। এবার কাজ শুধু তামিমের সঙ্গে মিথ্যে অভিনয় কর। হাসিনার জন্য আমাকেও আমার স্বামীকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। এর জন্যে আমি বাপের বাড়িতে যেতে পারি না। আমি ওকে সুখে থাকতে দেব না, ওর সংসারটা শেষ করে দেব। আন্টি, তবে এসে আমার কথা মতো ভালো কাজ করেছে। ওই রনককে বলে ছেলেটাকে আমি এমনিতেই সহ্য করতে পারি না। তাছাড়া শুনেছি ওই ছেলেটা আমাকে বিয়ে করার জন্য ওর ভাইয়াকে বারণ করেছিল। ও আমাকে আর সাজিদকে একদিন কফি শপে রেখেছিল। ওর বাড়িতে গিয়ে তামিমকে কথাটা বলে। তামিম আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি বললাম সাজিদ ভাইয়া আমার ভাইয়া হয়, আমার ভাইয়ার বন্ধু, আর তুমি আমাকে সন্দেহ করছো। তারপর তামিম আমার কাছে ক্ষমা চায় যে তার ভুল হয়ে গিয়েছে। তখন থেকে আমি সন্দেহ করি ও যদি বাড়িতে থাকে তাহলে আমি আমার কাজকে সফল করতে পারবো না। তাই যেইভাবেই হোক এই ছেলেটাকে বাড়ি থেকে তাড়াবই। হাসিনার কলিজাকে হাসিনা থেকে দূরে করে দিয়েছি আস্তে আস্তে। ওর বড় ছেলে আর এই মিতালি তাড়াতে হবে। তারপর আমি দেখব হাসিনার চোখের জল আর ওরা আর্তনাদ। ওর জন্য আমি আমার বাবা মা কবরেও কোনোদিন গিয়ে মাটি দিতে পারিনি। ফৌজি বেগমের পুরনো রাগ ছিল হাসিনা বেগমের ওপর, তার প্রতিশোধ নিতে চেয়েছিল, আর আজকে যেটা সফল হতে চলেছে। হাসিনা বেগমের চাচাতো বোন হলেও ফৌজি বেগম হাসিনা বেগমকে সহ্য করতে পারে না। তার স্বামী মতিন হাসিনা বেগমকে খুবই ভালোবাসত। মতিন ইসলাম কর্মঠ ও সাহসী একটা যুবক ছিল। পরিশ্রম করেই ইলেকট্রনিক্সের দোকান করেছিল। দোকানটা ভালোই চলে, সংসারের প্রতি দায়িত্ব ছিল প্রচুর। আর হাসিনা বেগম তার উপযুক্ত সহধর্মিণী ছিল। 3 ছেলে মেয়ে নিয়েই তারা ভালোই ছিল। হাসিনা থেকে ফৌজি বেগম 3 বছরের বড় ছিল। ফৌজি বেগম যখন অন্তঃসত্ত্বা, সেই সময় ফৌজি বেগম খুব অসুস্থ হয়ে পড়ে, আর হাসিনা তার আপুর বাড়ি গিয়ে তার সেবা করেছিল। ফৌজি স্বামী আক্তার হাসানের স্বভাব ভালো ছিল না, যে নানাভাবে হাসিনাকে বিরক্ত করত, যা হাসিনার পছন্দ ছিল না। সে কিছুদিন থাকার পর বাড়ি ফিরে যায়। বাড়ির লোকের কাছে কিছু না বললেও তার মায়ের কাছে বিষয়টা বলে। তার মা মেয়ের সম্মানের কথা ভেবে চুপ করে থাকে, কিন্তু ওর বাবা বিষয়টা জেনে যায়। সে আক্তার হোসেনকে আর ফৌজি বেগমকে নানা রকম কথা শোনায়, যা ফৌজি বেগমের ইগোতে লাগে।
এমনকি বাড়িতে মেয়েকে খারাপ কথা বলে ফৌজি বেগমের বাবা মা আক্তার হোসেনকে সাথে নিয়ে তার বাপের বাড়ি আসতে নিষেধ করে। ফৌজি বেগম তার স্বামীকে খুব ভালোবাসত। স্বামীর অপমান সে হজম করতে পারেনি। আক্তার হোসেনও ফৌজি বেগমকে কোনোদিনও বাপের বাড়ি যেতে দেয়নি, যার ফলে ফৌজি বেগম একটা রাগ ছিল হাসিনার ওপর। আক্তার হোসেন মারা গেলে হাসিনা এমনকি তার বাপের বাড়ি যায়নি, কিন্তু হাসিনা বেগমের স্বামী হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তাই খবর পেয়ে ফৌজি বেগম তাদের বাড়িতে দেখতে আসে। তাই পুরনো শত্রুতা ভুলে হাসিনা বেগম ফৌজি বেগমের আবারও মেলামেশা শুরু করে দেয়। ফৌজি বেগম হাসিনাদের বাড়ি আসে আর মিতালিকে তার পছন্দ হয়। সে বলে তার ছেলে সাজিদের সাথে বিয়ে দিতে চায়। সাজিদকে দেখে হাসিনার ভালো লেগে যায়। সাজিদ সিভিল ইঞ্জিনিয়ার, ভালো বেতন পায়, দেখতে শুনতে ভালো। ফৌজি বেগমের ওপর যে রাগ ছিল সেটা অনেক আগেই হাসিনা বেগম ভুলে গেছে, কারণ আক্তার হোসেন অনেকদিন আগেই এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। তাই সব কিছু ভুলে সে রাজি হয়ে যায় সাজিদের সাথে মিতালির বিয়ে দিতে। পুরনো সম্পর্কটা আবারও নতুন করে জোড়া লাগবে। রাইসা বাড়িতে এলে তার বোন নিশা বলে, কিরে আপু, বিয়ে বাড়ি কেমন কাটলো? ভালো, খুবই ভালো। জানিস নিশা, নিধি আপু আমাকে মায়ের চিকিৎসার জন্য 5,000 টাকা দিয়েছে। আপুর কথা শুনে নিশা বলল, 5,000 টাকা দিয়েছে? আপুর কি একটা কাজ করে দেবার কথা ছিল, করে দিয়েছিস বলে? হ্যাঁ রে নিশা, কি কাজ আপু? তোকে বলা যাবে না, তবে কাজটা করতে আমার ভালো লাগেনি। ছেলেটা খুব ভালো ছিল রে, আমার সাথে কি সুন্দর কথা বলছিল। শুধু মা অসুস্থ বলে টাকার দরকার, তাই বাধ্য হয়ে কাজটা করেছি। আপুর কথায় ছোট নিশা কিছু বুঝতে পারে না। সে জানে না মা অসুস্থ, মাকে চিকিৎসা করতে হবে। আপু টাকা জোগাড় করে ফেলেছে, তাই সে আর কিছু নিয়ে মাথা ঘামাতেই চায় না। রাইসাকে নিধি বলেছিল, তাকে বলেছিল 5,000 টাকা দেবে যদি ওই বাড়ির ছোট ছেলেকে এই কথা বলতে পারে। রাইসার সরল মেয়ে, কদিন ধরে মায়ের শরীর খারাপ, ডাক্তার কিছু টেস্ট করতে বলেছে, দেখার জন্য করতে পারেনি। এদিকে তার বাবার যে মিলে কাজ করতো তা বন্ধ হয়ে গেছে। তার বাবার হাতে এখন টাকা নেই, তাই সে নিধির কথায় রাজি হয়ে যায়। সাজিদার নিধি মিলে প্ল্যানটা করে, যেভাবে হোক রৌনককে এই বাড়ি থেকে তাড়াতে হবে। আর তার কথা মতো ওরা রাইসাকে বলির পাঠা করে। রাইসার বয়স মাত্র 13 বছর, সে ক্লাস 7-এ পড়ে। ছোট বোন নিশার বয়স 10 বছর। খুবই অভাবের সংসার, তাই 2 মাসের বাড়ি ভাড়া বাকি আছে, সেও দিতে পারছে না। নিধি ওদের পারিবারিক সমস্যা সবটাই জানতো, তাই সেই সুযোগটাকে কাজে লাগানো। এদিকে বাবার সাথে এক অপরিচিত ছেলেকে দেখে আজাদের ছেলে সিফাত জিজ্ঞাসা করলো, বাবা, এই ছেলেটা কি তোমার সাথে? সিফাতের কথা শুনে আজাদ বলল, এর নাম রোকন। এ তোর একটা ছোট ভাই, বন্ধু ভাবতে পারিস। বাবার কথা কিছু বুঝতে না পেরে সিফাত বলল, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না, তুমি খুলে বলো বাবা। আসলে আজকে লঞ্চে করে একটু বেনুবন গিয়েছিলাম, আর ওর সাথে আমার ফেরিঘাটে আলাপ হয়। দেখলাম অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছে। প্রায় 2 ঘন্টা ধরে ওকে আমি নোটিশ করেছিলাম। যখন লঞ্চ ছাড়ার মুখে আমি ওকে বললাম তুমি যাবে না, ও একটু অন্যমনস্ক ছিল। তারপর বলল হ্যাঁ যাব। তারপর লঞ্চে ওঠালাম। কিছুক্ষণের মধ্যে লঞ্চের ইঞ্জিন আগুন লেগে যায়। তারপর আজাদ আর কি ঘটেছিল সব কথা সিফাতকে খুলে বলে। এমনকি রৌনক ITI পড়ছে সেটাও বলে। আজাদের মুখ থেকে রৌনকের বিষয় সব কথা শোনার পর সিফাত বলল, তাই? এ তো খুব ভালো কথা। আমাদের লাইনে যদি কাজ করতে চাও তাহলে আমি ITI থাকলে সুবিধা হতো। সিফাতের কথা শুনে রৌনক কিছু বলে না। আজাদ বলল, ঠিক আছে, তুই তাহলে তোর সেই স্যারের সাথে ওকে যোগাযোগ করিয়ে দে। ওর ইচ্ছা আছে নেভিতে কাজ করার। ঠিক আছে, আমি আজকে রাতে স্যারকে ফোন করব। এখানে এখন রিক্রুটমেন্ট হচ্ছে। সিফাতের কথা শুনে রৌনক বলল, আমি শুনেছি নেভিতে যারা চাকরি করে তাদের বেশিরভাগ সময় জলে ও জাহাজে থাকতে হয়। তার মানে তুমিও সারাদিন ওই জলেতেই কেটে যায় তোমারও? রৌনকের কথা শুনে সিফাত হাসতে হাসতে বলল, হ্যাঁ, অসুবিধা কি, সবাই থাকে, আমিও থাকি। আমি তো জিনিসটাকে এনজয় করি, আমার তো কিছু কষ্ট হয় না। মাসের পর মাস আমরা জলের মধ্যেই থাকি। ও তাই বুঝি। তাহলে তুমি ছুটি কেমন পাও? আমাদের ছুটি কমই থাকে, আর কাজ করতে করতে সবাই তো বন্ধুর মতো হয়ে যাই, তাই সমস্যা হয় না। আমি এসেছিলাম 1 মাসের ছুটি নিয়ে, এবার গিয়ে আমি জয়েন করব। আর এখন আমি কোচিতে আছি, আর এখানে আমি 6 মাস থাকবো, তারপর আবার কোথায় পাঠায়। তারপর কিছুক্ষণ থেমে সিফাত বলল, তোমার যদি নেভিতে কাজ করার ইচ্ছা থাকে তাহলে আমি একটা ঠিকানা দিচ্ছি,
সাথে দেখা করবে। আমি এমনিতেই স্যারকে ফোন করে তোমার বিষয়ে কথা বলবো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব সাহসী, আশা করি তুমি পারবে। আমি তো এখন বাড়িতে আছি, যদি সেই রকম হয় আমি তোমায় নিয়ে যাব। ওই ব্যক্তির সাথে আমার অনেক দিন দেখা হয়নি। সিফাতের বাবা আজাদ চৌধুরী ব্যবসা করে। তার এক ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলে সিফাত নিভিতে কাজ করে। খুব সুখের সংসার। রনককে দেখে সিফাতের মা আঞ্জু বেগমের খুব ভালো লেগে যায়। সিফাতের মা আঞ্জু বেগম রনককে জড়িয়ে ধরে আর বলে, শুনলাম তোমার আঙ্কেলের মুখ থেকে তোমার সব ঘটনা। তবে তুমি চিন্তা করবে না, তোমার কোনো ভয় নেই। আজ থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবে। তোমার যতদিন ইচ্ছা ততদিন থাকবে। তোমাকে কেউ কিছু বলবে না। সিফাতের মায়ের কথা শুনে রনকের মায়ের কথা খুব মনে পড়ে। তাকেও তার মা কত ভালোবাসত, অথচ আজকে সামান্য কারণে তার মা তাকে ভুল বুঝলো, এমনকি বাড়ি থেকে তাড়িয়ে দিল। এসব নানা চিন্তা করতে করতে তার চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। রনককে উদ্দেশ্য করে আঞ্জু বেগম বলল, কি হলো বাবা, কাঁদছো কেন? মায়ের কথা মনে পড়ছে? জানো বাবা, আজ 2 বছর ছেলে আমার কাছ থেকে দূরে। আমার খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। ওদের ভবিষ্যতের কথা ভেবে আমাদের মতো মায়েদের ত্যাগ করতেই হবে, তা না হলে তোমাদের মতো ছেলেরা এগিয়ে যাবে কি করে? আঞ্জু বেগমের কথায় রনক কিছু বলল না। আঞ্জু বেগম বলল, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। আর সিফাত যেটা বললো, তুমি নেভিতে কাজ করতে চাও, তাহলে যে ঠিকানা দিয়েছে ওই ঠিকানা দেখা করবে। ওই ভদ্রলোক আমার খালতো ভাই হয়, খুবই ভালো মানুষ। আমাদের সিফাতকেও যোগাযোগ করিয়ে দিয়েছে। তুমি কালকে দেখা করো। সিফাতের পরিবারকে রনকের খুব ভালো লেগে যায়। সিফাত উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিয়ে নেভিতে চান্স পেয়ে যায়। তারপর আঞ্জু বেগম রনককে সান্ত্বনা দিয়ে বলল, আমার মনে হয় কেউ ষড়যন্ত্র করে তোমাকে ফাঁসিয়েছে। যে মেয়েটা তোমার সাথে এইরকম করলো, তাকে তুমি চিনতে রৌনক? না আন্টি, মেয়েটাকে আমি চিনি না। ভাইয়ের বিয়েতে প্রথম দেখলাম। তাছাড়া যার সাথে আমার ভাইয়ের বিয়ে হয়েছে সে আমার দুলা ভাইয়ের বন্ধুর বোন। বিয়ে বাড়িতে একগাদা লোকের মাঝে ভাইয়া আমাকে মারধর করলো, মা আমাকে অপমান করলো। খুব ছোটোবেলায় বাবাকে হারিয়েছিলাম। এই মাই আর ভাইয়াই আমার ছিল জীবনের সব কিছু। কিন্তু তারা যখন আমাকে অপমান করলো, আমার সত্যি খুব কষ্ট হলো। এমনকি আমার আপু, যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, সেও নীরবে সব দেখলো, একটা কথাও বললো না। কি দোষ করেছিলাম? আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিচ্ছে? আমার এক মামা, সে আমায় খুব ভালোবাসে। মামা মুম্বাইয়ে থাকে। আমি ভেবেছিলাম ওখানে চলে যাব, কিন্তু আমার কাছে আছে মাত্র 200 টাকা। এসব নিয়ে যখন চিন্তা করছিলাম, তখনই আঙ্কেলের সাথে আমার পরিচয় হয়। আমাকে উদাসীন দেখে আঙ্কেল জিজ্ঞেস করে, তারপর আমি ওনাকে সমস্ত কথা খুলে বলি। রনকের কথা শুনে আঞ্জু বেগম বলল, সিফাতের মতো তুমি তো আমার একটা ছেলে, তুমি চিন্তা করো না। তুমি এখন কিছুদিন আমাদের বাড়িতে থাকবে। তারপর এখান থেকে সিফাত তোমাকে যে ঠিকানা করিয়েছে সেই ঠিকানায় দেখা করবে। যদি তোমার কাজ হয়ে যায় তখন আর সমস্যা হবে না। তখন নেভিতে ছেলে নিচ্ছে, তাই তুমি চেষ্টা করো। আর তুমি আমার বাড়িতে নিরাপদ থাকতে পারবে, কোনো সমস্যা হবে না। তোমায় কেউ কিছু বলবে না। কিন্তু আন্টি, কোনো কথা নয়। তারপর আঞ্জু বেগম কাজের মেয়েকে নির্দেশ দেয় রনককে একটা রুমে নিয়ে যেতে। সিফাতের সাথে রনকের খুব বন্ধুত্ব হয়ে যায়। তার 2 দিন পর সিফাত রনককে সেই ঠিকানায় নিয়ে যায়। জায়গাটা খিদিরপুর, যেখানে জাহাজ থেকে পণ্য নামানো হয়। সেখানে সেই ব্যক্তির অফিস আছে। সেই ব্যক্তির নাম সাদ্দাম আহমেদ। সিফাত পারমিশন নিয়ে ভেতরে ঢুকলো। সাদ্দাম ওকে বুঝতে বলল। সাদ্দামের বয়স 32 বছর, খিদিরপুরে ডকের সুপারভাইজার। রনককে দেখে সাদ্দাম সিফাতকে বলল, হ্যাঁ সিফাত, বলো হঠাৎ কি মনে করে? সেদিন ফোন করেছিলে কিন্তু আমি ব্যস্ত থাকায় তুলতে পারিনি। যাই হোক, এসেছো যখন ভালো হয়েছে। আজ অনেকদিন পর তোমাকে দেখছি, ভুলেই তো গেছো। সাদ্দাম আহমেদের কথা শুনে সিফাত বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর তোমার পাশে এই ছেলেটি কে? তারপর সিফাত রনককে দেখে বলল, স্যার, ও আমার নিজের ছোট ভাই। সিফাতের কথা বুঝতে না পেরে সাদ্দাম আহমেদ বলল, আমি তোমার মাকে চিনি, আমাদের সম্পর্কে আত্মীয়। আমি যতটা জানি তুমি বাবা মার একটা মাত্র সন্তান। তোমার এক আপু, তাও বিয়ে হয়ে গেছে।
তাহলে তোমার নিজের ছোট ভাই হলো কি করে? সাদ্দাম আহমেদের কথা শুনে সিফাত হাসতে হাসতে বলল, সবসময় রক্তের সম্পর্ক থাকলেই তবেই সম্পর্ক হবে, তা না হলে হবে না। তা কেন হবে? অনেক সময় নিজের লোকের থেকেও পরিচিত লোকেরা অনেক সময় প্রিয় হয়ে ওঠে। তাই এখন ওসব কথা ছাড়ো, বলো কেন এসেছো আর তোমার কাজ কেমন চলছে? কাজ ভালোই হচ্ছে স্যার, বলছিলাম না এখন এ লাইনে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। হ্যাঁ, হবে না কেন? ফর্ম বেরিয়েছে, সবাই ফর্ম ফিল আপ করছে, খুব তাড়াতাড়ি লোক নেওয়া হবে। তারপর সিফাত রৌনককে দেখিয়ে বলে, স্যার এর নাম রনক ইসলাম। গত 2 দিন আগে বাবা একটা কাজে বেনুবন গিয়েছিল আর এর সাথে ফেরিঘাটে আলাপ ও সেই লঞ্চে উঠেছিল। হঠাৎ লঞ্চে আগুন লাগিয়ে যাত্রীরা ভয় পেয়ে গিয়েছিল। রনক খুব বুদ্ধির সাথে ইঞ্জিনিয়ারের আগুন বন্ধ করে AITI করছে, যদি এখনও কমপ্লিট করতে পারেনি তবে উচ্চ মাধ্যমিক পাশ করছে। ওর টেকনিক্যাল লাইন খুবই ভালো আর ওর খুব ইচ্ছে নেভিতে জব করবে। তাই বলেছিলাম স্যার, তাহলে ও কি ফর্মাল ফিল আপ করবে? সিফাতের কথা শুনে সাদ্দাম আহমেদ বলল, হ্যাঁ অবশ্যই, এত দেরি করছো কেন? ITI যখন ট্রেনিং নিচ্ছে আর ইলেকট্রিক বিষয়ে ভালো জ্ঞান আছে, এই ছেলে তো আগে চান্স পাবে। দেরি করো না, অনলাইনে ফর্ম ফিল আপ চলছে, আবেদন করে দিতে বলো। তারপর সাদ্দাম আহমেদ রৌনককে উদ্দেশ্য করে বলল, রনিক রাইট? সাদ্দাম আহমেদের কথা শুনে রৌনক বলল, হ্যাঁ স্যার। দেরি করো না, খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলো। আর তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট সার্টিফিকেট দরকার আছে। আর ITI ভোকেশনাল ট্রেনিংগুলো তোমার নেওয়া আছে, সেই সার্টিফিকেটগুলো অবশ্যই জমা দেবে। হ্যাঁ স্যার, অনেক ধন্যবাদ, আপনি আমাকে অনেক উপকার করলেন। আমাকে আজ পর্যন্ত কেউ ধন্যবাদ দেয় না, সবাই স্বার্থপরের মতো মুখ ফিরিয়ে নেয়। যেমন তোমার বন্ধু যখন জবটা পায়নি তখন আমাকে কত ফোন করত, এখন আর ফোনেই করে না। তবে এখানে আমার কোনো দুঃখ নেই, আমি কিছুই করি না, শুধু লোককে সুপারিশ করি। যে যার ভাগ্য আর মেধা নিয়ে এগিয়ে যায়, আমি অবলক্ষ্য মাত্র। তবে আমি নিশ্চিন্ত, তুমি জবটা অবশ্যই পাবে। রৌনকদের পাশে বসে সিফাত মজা করে বলল, ঠিক আছে স্যার, আমি যখন বিয়ে করব তখন আপনাকে ও আপনার পরিবারকে দাওয়াত করব। সিফাত, বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? এই সবে ভালো লাগা শুরু হয়েছে, এখন ভালোবাসা হয়নি। আগে হোক, তারপর দেখা যাবে। এখন 5 বছর অপেক্ষা করতে হবে। এ তো সবে 21 বছর, বয়স 26-এর আগে আমি বিয়ে করছি না। সিফাতের কথা শুনে রৌনক, সাদ্দাম আহমেদ সকলেই হেসে ওঠে। তারপর সাদ্দাম বলে, আর কদিন ছুটিতে আসো সিফাত? আর মাত্র 10 দিন। 1 মাস ছুটিতে এসেছিলাম মায়ের আদর খেতে খেতে 20 দিন চলে গেল। এই সব জায়গায় ছুটি একরকম। ওরা আরো কিছুক্ষণ কথা বলে, তারপর উঠে পড়ে। রৌনক সিফাতকে বলল, ভাইয়া, তুমি কি মজা করতে পারো? শুধু আমি নয় স্যার, খুব মজার মানুষ। আমরা তো একসাথে জাহাজে থাকি, এইভাবে আমরা সকলের সহকর্মীর সাথে মজা করি। সবাই পরিবারকে ছেড়ে যায়, তাই একটু কষ্ট হয়। আবার একসাথে থাকতে থাকতে হাসি ঠাট্টা করতে করতে মনটা অনেকটা ভালো থাকে। জানো রনক, স্যার খুব হাসি খুশি থাকে ঠিকই, কিন্তু দাম্পত্য জীবনের ও সুখী নয়। ওর মিসেস একটা 2 বছরের বাচ্চাকে রেখে অন্য একজনের সাথে বাড়ি থেকে চলে গেছে। স্যারও অনেক খুঁজেছে কিন্তু পায়নি। পরে খবর পেয়েছে সে নাকি আবার বিয়ে করে মালয়েশিয়া আছে। স্যার এখন বিয়ে করেনি, একাই বাচ্চাকে মানুষ করছে। স্যারের মাও খুব ভালো মানুষ। একবার স্যারকে বিয়ে করতে বলছে কিন্তু স্যার রাজি হয়নি, বলেছে একবার যখন সুখ হলো না আর দ্বিতীয়বার বিয়ে করবে না। বাচ্চা মেয়েটাকে নিয়ে আসে। বাচ্চাটা এখন 6 বছর বয়স। আমার মায়ের দূরসম্পর্ক খালাতো ভাই হয়, কিন্তু আমি ওনাকে মামা বলি না, স্যার বলি। এদিকে নিধির আচরণে হাসিনা বেগম খুবই বিরক্ত। সে বুঝতে পারছে কিছু একটা ঘটছে। সাজরিত নিয়মিত বাড়িতে আসে। তামিম দুপুরে বাড়িতে এলে হাসিনা বেগম বলে, তামিম, নিধির আচরণ আমার ভালো ঠেকছে না। এই তো সবে কয়দিন বিয়ে হয়েছে, এখন নিজের মর্জি মতো চলছে। আমার তো কোনো কথাই শুনছে না। কালকে সাজদের সাথে কোথায় ঘুরতে চলে গেল, আমাকে বলার প্রয়োজনও মনে করলো না। মায়ের কথা শুনে তামিমের মনটা খারাপ হয়ে গেল। সে বলল, মা, তুমি কিছু বলো না,
নিধি শুনলে অশান্তি করবে, আমার অশান্তি ভালো লাগে না মা। তা বলে তুই নিধিকে কিছু বলবি না? মায়ের কথায় তামিম কোনো উত্তর দেয় না। তামিম প্রসঙ্গ পাল্টে মাকে বলে, মা, তোমার কাছে 10,000 টাকা আছে? কেন, কি করবি? নিধি বলেছিল শপিং করতে যাবে, ওর দরকার আছে। আসলে এখন মার্কেট ভালো যাচ্ছে না, আমার হাতে তেমন টাকা নেই, তাই ভাবছিলাম। এই তো তোদের সবের বিয়ে হলো, এখন তো অনেক গিফট পেয়েছিস, আবার নতুন করে কেন শপিং করতে হবে? হাসিনা বেগমের কথা শুনে রুমের ভেতর থেকে নিধি বেরিয়ে আসে আর বলে, ওইসব গিফটের জিনিস কে পড়বে? সব সস্তা 2 টাকার জিনিস আমি পড়ি না, আমাদের বাড়ির কাজের মেয়ে ওসব পড়ে না। নিধির কথায় হাসিনা বেগম কিছু বলবে কি তার আগেই তামিম তার মাকে বলে, মা, ইলেকট্রনিকের মালপত্র কেনার জন্য আমি তোমাকে কিছুদিন আগে 40,000 টাকা দিয়েছিলাম, ওতে থেকে তুমি 10,000 টাকা দাও। হাসিনা বেগম শুধু ছেলের মুখের দিকে তাকায়, আর কিছু না বলে রুমের আলমারি থেকে 10,000 টাকা বের করে নিধিকে দেয়। রাতের বেলা হাসিনা বেগম তার চাচাতো আপু ফৌজি বেগমকে ফোন করে। ফৌজি বেগম তখন টিভিতে বসে সিরিয়াল দেখছিল। 2 বার বাজার পর রিসিভ করে আর বলল, আমাকে কি করতে হবে? আমাকে কি করতে ফোন করেছিস? মেয়ের খবর জানার যদি ইচ্ছে থাকে তা মেয়েকে তো ফোনটা করতে পারিস। ফৌজি বেগমের কথায় হাসিনা বেগম বলল, দরকার তোমার সাথে, মেয়ের সাথে নয়, তাই ফোন তোমাকে করেছি। যখন মেয়ের সাথে দরকার পড়বে তখন নিশ্চয়ই মেয়েকে ফোন করব। হাসিনা বেগমের কথায় ফৌজি বেগম বিরক্ত হয় আর বলল, বলে ফেল আর আমাকে উদ্ধার কর। আপা, আমি তোমার কি ক্ষতি করেছিলাম যে তুমি আমার এত বড় সর্বনাশ করলে? তুই মনে করে দেখ কি ক্ষতি করেছিলিস। আপা, অতগুলো কথা তুমি মনে রেখেছো? তাছাড়া তোমার স্বামী ভালো চরিত্রের লোক ছিল না। তবু সে আমার স্বামী ছিল, আর তোর সাথে এমন কিছু খারাপ ব্যবহার করিনি, শুধু মজা করেছিল। দুলাভাই হতো তাই মজা করেছিল। আর তুই কি করলি? আমার বাপের বাড়ি যাওয়া পথ বন্ধ করে দিলি। কথাটা যদি মজা করে বলতো তাহলে ঠিক ছিল, কিন্তু ওটা মজা ছিল না। তুই তো খুব ভালো মানুষ ছিলিস, তাই বেছে বেছে তোকেই খারাপ কথা বলেছিল আমার স্বামী। দুনিয়ার আর তো কোনো মেয়ে ছিল না। তুই যেমন আমার বাপের বাড়ি থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছিলিস, আমিও তাই তোর সন্তানদের তোর থেকে দূরে করে দিচ্ছি। আমি তোকে ভালো থাকতে দেব না। এই তো সবে শুরু, তোর এখনো অনেক দেখার বাকি আছে, শুধু অপেক্ষা কর। কথাটা বলে ফৌজি বেগম ফোনটা কেটে দেয়। হাসিনা বেগম নীরবে কয়েক ফোঁটা জল ফেলে। সে কি দোষ করেছিল? আর দুলাভাই সত্যি ভালো ছিল না, তাই তো তার মাকে কথাটা বলেছিল। সেই আগেই এতদিন পর ফৌজি বেগম এইভাবে প্রতিশোধ নিতে পারলো। সারা রাত হাসিনা বেগম ঘুমোতে পারে না। সকালবেলায় সে তামিমকে ডেকে পাঠায়। তামিম মায়ের রুমে আসে আর বলে, মা, তুমি আমায় ডেকেছিলে? ভাবছি তোর মামার বাড়ি যাব, ওখানে কিছুদিন থাকবো। এতদিন তো কোথাও যেতে পারতাম না, এখন তো নিধি আছে, তাহলে আর অসুবিধা হবে না। মায়ের কথায় তামিম কিছু বলবে না? হাসিনা বেগম পুনরায় বলল। কদিন ধরে তোর বড় মামার জন্য মনটা কেমন করছে। বিয়ে বাড়িতে তোর মামা তো এলো না, কত করে বললাম। ঠিক আছে মা, তুমি যখন যেতে চাইছো তাহলে ঘুরে এসো। আমি তাহলে কালকে তোমাকে মামার বাড়িতে রেখে আসবো। আর তুমি বেশি দিন থাকবে না মা, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। কিছুদিনের মধ্যেই তুমি চলে আসবে। এদিকে রনক চিন্তা করতে থাকে। সে তো তাড়াতাড়ি করে বাড়ি থেকে চলে এসেছে, তার তো কোনো ডকুমেন্ট আনা হয়নি, তাহলে এখন কি হবে? তাকে চিন্তিত দেখে সিফাতের মা আঞ্জু বেগম জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা, মন খারাপ কেন? আসলে আন্টি, আমি তো খুব তাড়াতাড়ি করে বাড়ি থেকে চলে এসেছি, তা আমার ডকুমেন্টগুলো কিছু আনতে পারিনি। কিন্তু এখানে চাকরির ক্ষেত্রে ওইগুলো আগে দরকার। আজকে আমি সিফাত ভাইয়ের সাথে সেই ভদ্রলোকের সাথে দেখা করতে গিয়েছিলাম। ওই ভদ্রলোক ডকুমেন্টগুলো জমা দিতে বলেছে, তাই আমি ভাবছিলাম কী করে ওগুলো নিয়ে আসবো। রনকের কথা শুনে আঞ্জু বেগম বলল, এ তো মন খারাপ করার কি আছে? তুমি বাড়িতে ফোন করে তুমি বলবে আমি একটা কাজ পেয়েছি, তাই ডকুমেন্ট আমার দরকার। ডকুমেন্টগুলো কোথায় আছে তোমার বাড়ির লোক জানে তো? বাড়ির লোক বলতে আমার আপুর সব জানে।
আপু যদি সব জানে তাহলে আপুকে ফোন করে বলো। তাছাড়া তোমার আপু তো তোমায় কিছু বলেনি। তুমি আপুর নাম্বার তো জানো। আমি ফোন দিচ্ছি, তুমি আপুর সাথে কথা বলো আর বলো বাড়িতে কিছু না বলে ডকুমেন্টগুলো যেন তোমাকে দিয়ে দেয়। ঠিক আছে আন্টি, আমি দেখছি। এইদিকে মিতালির মন খারাপ। ছোট ভাই বাড়ি ছেড়ে চলে গেছে, তার কিচ্ছু ভালো লাগছে না। আজ 2 বছর তার সাথে সাজিদের বিয়ে হয়েছে, সম্পর্কটা অগোছালো। সে এখনও সাজিদকে বুঝে উঠতে পারেনি। এরকম নানা রকম চিন্তা যখন করছে, ঠিক তখন তার ফোনটা বেজে ওঠে। তাকে অপরিচিত নাম্বার থেকে ফোন। সেই ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে এক পরিচিত কণ্ঠস্বর শুনে যায়। মিতালির মনটা আনন্দে ভরে ওঠে। সে কিছুটা উত্তেজিত হয়ে বলল, ভাই তুই কেমন আছিস রে রৌনক? আপু কণ্ঠ শুনে রৌনক খুশিতে কিছুক্ষণ কথা বলতে পারে না, তারপর বসে বলে, আমি ভালো নেই আপু। কেন আমাদের সাথে এরকম কেন হলো? রৌনকের কথাই শুনেই মিতালি কেঁদে ফেলল। তাই কাঁদতে কাঁদতে বলল, আমি জানি না রে ভাই, আমি কিচ্ছু জানি না, সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। রৌনক দেখলো তার আব্বু কান্নাকাটি করছে। সে তাকে শান্ত করার জন্য বলল, আপু, মা ভাইয়া ওরও কেমন আছে? তোকে ছেড়ে সবাই কি করে ভালো থাকবে বল? তুই যে আমাদের কলিজা। তুই কোথায় আছিস ভাই? আছি এক জায়গায়, এরা খুব ভালো মানুষ। তারপর রৌনক তার আপুকে সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে তার আপু বলল, এ তো খুব ভালো কথা। তোরও তো ছোট থেকে ইচ্ছে ছিল নেভিতে চাকরি করবি, জলে জলে ঘুরবি। তুই তো বলতিস, তাহলে এই সুযোগ হাতছাড়া করিস না। সুযোগ যখন এসেই গেছে, তাকে কাজে লাগা। কিন্তু আপু, একটু সমস্যা হচ্ছে। আমি তো তাড়াতাড়ি বাড়ি থেকে চলে এসেছিলাম, আমার ডকুমেন্ট কিছুই নিয়ে আসিনি। তুই আমার রুমে গিয়ে আলমারির ভেতর থেকে ওগুলো আনিয়ে দিতে পারবি? আমি ফেরি কাজ যাব, আর তুই যেভাবেই হোক আমাকে পৌঁছে দিবি। আর কেউ যেন কোনোভাবে জানতে না পারে। মা তো আমাকে ওই বাড়িতে যেতেই নিষেধ করেছে। মা রাগে বলেছে, মায়ের উপর রাগ করিস না। আমি তো জানি তুই চলে যাওয়ার পর মায়ের কি অবস্থা হয়েছিল। আমি তারপরের দিন ওই বাড়ি থেকে চলে এসেছি। আমার ওই বাড়িতে থাকতে ভালো লাগেনি। যেখানে আমার ছোট ভাই নেই, সেখানে আমি কি করে থাকবো বল? তারপর কিছুক্ষণ দুজনে চুপচাপ মিতালিকে বলল, ঠিক আছে, আমি কাল সকালে ওখানে যাব। তোর ডকুমেন্টসগুলো দিয়ে আসবো। যেভাবে হোক আমি তোকে পৌঁছে দেব। তুই অনেক বড় হো ভাই। আর রাইসা বলে মেয়েটা কত ছোট, ও কি করে তোর নামে এত বদনাম দিতে পারে? আমার কি মনে হয় জানিস, কেউ আছে এই পিছনে। আপু, ওসব ছেড়ে দে। যা হবার হয়েছে, যা হারাবার আমি হারিয়েছি। আমি তো আর চাইলে সেগুলো ফিরে পাবো না। তবে আমি যেটা বললাম তুই সেটা করবি। কালকে যেভাবে হোক বিকেলে 5টার মধ্যে চলে আসবি। রাতের বেলা সাজিদ বাড়ি এলে মিতালি বলল, কালকে আমি একবার ওই বাড়িতে যাব। কেন? তুমি তো কদিন আগে বাড়ি থেকে এলে, আবার এই বাড়িতে যেতে হবে কেন? আসলে রৌনক চলে যাওয়ার পর মা খুব ভেঙে পড়েছে। মায়ের জন্য মনটা কেমন করছে। আমি একবার মাকে দেখতে যাব। কবে ফিরবে? কালকে ফিরে আসতে পারি। তারপরের দিন মিতালি সকালবেলা বাপের বাড়ি যায়। গিয়ে দেখে নিধি তার মাকে নানা রকম কথা শোনাচ্ছে। নিধি বলছে, আপনার ছোট ছেলে যেন এই বাড়িতে জীবনেও না আসে। ও যা কাজ করেছে অতীব জঘন্য। একটা 13 বছরের ছোট মেয়ে, ও কি বুঝে? ওকে পর্যন্ত ছাড়লো না। মিতালি নিধির সব কথা শুনতে পায়। মিতালি বলল, কে দোষ করেছে আর কে করেনি, সময় হলেই সব সামনে আসবে। আকস্মিক মিতালিকে দেখে হাসিনা বেগম বলল, মিতালি, তুই হঠাৎ? হ্যাঁ মা, তোমার জন্য মন কেমন করছিল, তাই তোমায় দেখতে এলাম। খুব ভালো করেছিস। আমিও কালকে তোর মামার বাড়ি যাব। কয়েকদিন ধরে তোর বড় মামাকে ফোন করছি, শরীরটা ভালো নেই, তাই ভাবছি কিছুদিনের জন্য ওখান থেকে ঘুরে আসবো। তাই করো মা। তারপর মিতালি তার মার কাছ থেকে রৌনকের রুমের চাবি চায় আর বলল, মা, রৌনকের রুমের চাবি আমাকে দাও। কেন, কি করবি? আমি ওর রুমে থাকবো। হাসিনা বেগম কিছু বলে না, চাবি দিয়ে দেয়। মিতালি চাবি খুলে তার ভাইয়ের কথা মতো আলমারি থেকে সমস্ত ডকুমেন্ট ব্যাগে করে ঢুকিয়ে নেয়। দুপুরে খাওয়া দাওয়া করে সে তার মাকে বলল, আমি ওর রুমে থাকবো। মা, আমি বাড়ি চলে যাব। কদিন ধরে আমার মাথাটা ঘুরছে, তাই ভাবছি এবার ডাক্তারের কাছে যাব। যদি হয়ে যায় তাহলে এখানে আসতে পারি, তাহলে আমি বাড়ি চলে যাব। এই এলি এরই মধ্যে চলে যাবি? আজকে রাত্রে থেকে যা,
আমি তো কালকে বিকালে তোর মামার বাড়ি যাব। ঠিক আছে মা, ডাক্তার দেখিয়ে যদি আমার হয়ে যায় তাহলে আমি এখানে ফিরে আসতে পারি। আধা ঘন্টা আগেই পৌঁছে গেছে রনক। রনককে দেখে মিতালি খুব কান্নাকাটি শুরু করে দেয়। রনক বলল, আপু কান্নাকাটি করিস না, তুই আমাকে ডকুমেন্টগুলো দে, এগুলো আমার খুব প্রয়োজন। আর তুই ভালো থাকবি, মা ভাইয়াকে দেখবি। আমি তো তোদের জন্য কিছুই করতে পারলাম না। আরও কিছুক্ষণ দুই ভাই বোনে কথা বলে রনক ডকুমেন্টগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে নেভির চাকরির পরীক্ষায় বসে খুব তাড়াতাড়ি পেয়ে যায়। তার প্রথম পোস্টিং হয় মুম্বাই। রাতের বেলা জাহাজের মধ্যে বসে আছে রনক। রনককে দেখে তার কলিগ তাহের বলল, কি ব্যাপার, মন খারাপ? কেউ আছে নাকি? না পরিবারের জন্য মন খারাপ করছো? তাহেরের কথায় রনক হাসল আর বলল, না সেরকম কেউ নেই, এমনি মন খারাপ করছে। এখন তো ভাই ছুটি পাবে না, এখন ছুটি পেতে 6 মাস সময়। তবে চাইলে ফোনে কথা বলতে পারো। তাহেরের কথায় রনক কিছু বলে না। রনক নেভিতে ইলেকট্রনিক ডিপার্টমেন্টে কাজ পায়। যেহেতু রনকের মাধ্যমিকের পরই ITI ট্রেনিং নিয়েছিল, তাই তার কোনো সমস্যা হয়নি। অতি সহজে সে এই ডিপার্টমেন্টে যোগ্য হয়ে ওঠে। হাসিনা বেগম বাপের বাড়িতে গেছে। তার দুই ভাই, একজন মুম্বাই থাকে, আরও এক ভাই গ্রামের বাড়িতে চাষাবাদ নিয়ে থাকে। তামিম তার কোম্পানির সাথে মিটিং আছে বলে কলকাতা গেছে। একদিন পর ফিরবে। বাড়ি ফাঁকা। বাড়িতে কেউ না থাকায় নিধি ফোন করে তার প্রেমিক সাজিদকে আর বলে, হ্যালো সাজিদ, কি করছো? কি করব, অফিসে আছি। কেন হঠাৎ ম্যাডামের আমার কথা মনে পড়লো? বাড়িতে কেউ নেই, সেই জন্য বলছিলাম আসতে পারবে? তা আমার শাশুড়ি মা কোথায় আছে? মন খারাপ, ছোট ছেলে বিয়ে হয়ে বুড়ি পাগল হয়ে গিয়েছে, সে নিয়ে বাপের বাড়ি গিয়েছে। আর তোমার স্বামী কোথায় গেছে? ও বিজনেসের জন্য কলকাতা গিয়েছে, আজকে আসতে পারবে না, কালকে আসবে বলেছে, সেই জন্য তোমাকে ফোন করলাম। যথা আজ্ঞা ম্যাডাম, আজকে অফিস থেকে ওখানে চলে যাব। বউকে কি বলবে? বলবো অফিসে কাজ আছে, আজকে বাড়ি ফিরতে পারবো না। তারপর সাজিদ ফোন করে মিতালিকে। মিতালি তখন রান্নাঘরে রান্না করছিল। ইদানিং শরীরটা ওর ভালো নেই, শুধু মাথা ঘুরে গা গোলায়। তবু শাশুড়ির জন্য রান্না তো করতেই হবে। হঠাৎ ফোনটা বাজছে দেখে সাজিদ ফোন করেছে। মিতালি ফোন রিসিভ করে বলল, হ্যাঁ বলুন, কেন ফোন করেছেন? আজকে আমি বাড়ি ফিরতে পারবো না, অফিসে কাজের চাপ আছে, হয়তো রাতে যেতে পারি। কালকে অফিস করে বাড়ি যাব, তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে। ঠিক আছে। সাজিদ নিধির কাছে এসে নিধিকে জড়িয়ে ধরে। তামিমের কোম্পানির লোক না আসায় তার মিটিং ক্যান্সেল হয়, তাই সে বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেয়। অনেকবার নিধিকে ফোন করেছিল, কিন্তু তার ফোন সুইচ অফ থায়। সে ভাবলো হয়তো কোথাও গেছে। তার কাছে ডুপ্লিকেট চাবি ছিল। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে রুমের ভেতর ঢুকতে যায়। খুব খারাপ অবস্থায় সাজিদ নিধিকে দেখে সে মাথায় হাত দিয়ে ওখানে বসে পড়ে। এদিকে মিতালি তার ভাইয়ার জন্য পায়েস রান্না করেছিল, তাই সে ভাবলো ভাইয়ার জন্য নিয়ে যাবে আর রাতে ওখানেই থাকবে। যেহেতু সাজিদ অফিস থেকে আসতে পারবে না, তাই রাতটা কাটিয়ে তারপরের দিন বাড়ি ফিরবে। কিন্তু বাড়িতে এসে দরজা খোলা দেখে সে ভেতরে ঢোকে, আর রুমের বাইরে তামিমকে বসে থাকতে দেখে একটু অবাক হয়ে রুমের ভেতরে ঢোকে। আর সাজিদ আর নিধি দুজনে একে অপরকে জড়িয়ে শুয়ে আছে। তাদের শরীরে কোনো পোশাক ছিল না। মিতালি এই দৃশ্য সহ্য করতে পারে না। সে সাজিদকে তুলে গালে চড় মারে আর বলল, তোমার অফিসের এই কাজ ছিল যে তুমি বাড়ি আসতে পারবে না। ছি সাজিদ, আমি বিশ্বাস করতে পারি না তুমি এতটা নোংরা। আর নিধি, তুমি কেন করলে এই কাজ? আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল, কিছু তো একটা ব্যাপার আছে। তোমরা দুজনে আমাদের দুজনের দুই ভাই বোনের জীবন শেষ করে দিলে। তুমি তো তামিমকে ভালোবাসো, তুমি পারলেই কাজ করতে। মিতালির কথা শুনে নিধি বলল, কে বললো আমি তামিমকে ভালোবাসি? আমি তো ভালোবাসি সাজিদকে। আজকে নয়, আজকে দীর্ঘ 5 বছর আমাদের সম্পর্ক। তুই মাঝে এসে ঢুকে যত সমস্যা সৃষ্টি করলি। নিধির কথা শুনে তামিম মিতালি দুজনেই অবাক হয়ে গেল। মিতালি বলল, তুমি কি সব বলছো এসব কথা? হ্যাঁ ঠিকই বলেছি, তুমি যত গন্ডগোল করে দিলে। আমি সাজিদকে অনেকদিন থেকেই ভালোবাসি, আর সাজিদের সাথে বিয়েটা ওর মা দিয়েছে। এখানে ওর মায়ের তোমার ভাইয়ের ওপর পুরনো একটা রাগ ছিল, তার প্রতিশোধ নেওয়ার জন্য। আর তোমার ছোট ভাইকে আমি তাড়িয়ে দিয়েছি, তার কারণ আমাকে আর সাজিদকে ওদিন শপিং মলে দেখেছিল, ভাইকে বারণ করেছিল ও যাতে আমাকে বিয়ে না করে। তখন আমি ঠিক করিনি, যেইভাবেই হোক ওর ভাইকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিব। তাই আমি রাইসিকে দিয়ে কাজটা করে ওকে আমি কিছু টাকা দিব বলেছি, ওর মায়ের শরীর খারাপের জন্য, তাই কাজ করেছে।
নিধির কথা শুনে তামিম উঠে পড়ে। সে নিধিকে বলল, ঠিক আছে, তুমি যদি ওকে ভালোবাসো তাহলে ওকে নিয়ে থাকো, আমি ডিভোর্স দিয়ে দাও। ডিভোর্স তো দিব, তার আগে আমাকে 10 লাখ টাকা দাও। 10 লাখ টাকা কেন? এই যে তুমি আমাকে বিয়ে করেছো, সমাজের সামনে আমাকে স্বীকৃতি দিয়েছো, তার দায়িত্ব তোমাকে নিতে হবে না? তাই বলছি, আমাকে এককালীন 10 লাখ টাকা দাও, আমি তোমার জীবন থেকে চলে যাব, আর কখনোই তোমার জীবনে আসবো না। আর তুমি তো জানো আমার ভাই পুলিশের চাকরি করে। আমি যদি একবার থানায় গিয়ে তোমাদের 2 ভাই বোন আর তোমার মায়ের নামে কমপ্লেন করি, তোমাদের কি হবে বুঝতে পারছো? এখন আইন মেয়েদের দিকে, মেয়েদের কথা শুনে আমি হয় কেরোসিন তেল মেখে থানায় যাব আর তোমাদের নামে বদনাম করবো। নিধির কথা শুনে মিতালি আর দাঁড়ালো না, সে সেখান থেকে চলে যায়। আর তামিম কান্না করতে থাকে আর বলে, নিধি, আমি যে আমার সবটা দিয়ে তোমায় ভালোবেসেছিলাম, আর তুমি এরকম করতে পারলে? ওইসব ন্যাকামির কান্না বন্ধ কর। এখন যদি তুমি মুক্তি পেতে চাও 10 লাখ টাকা বের করো। তামিম তখন সাজিদকে বলল, সাজিদ, আমি জানি না তোমার মায়ের সাথে আমার মায়ের কী শত্রুতা ছিল, কিন্তু আমরা তো তোমাদের বিশ্বাস করেছিলাম, তার প্রতিদান এই দিলে। তাছাড়াও তুমি তো একজন ইঞ্জিনিয়ার, কত টাকা বেতন পাও, তাও তোমার টাকার দরকার? তোমাদের বরবাদ করা একমাত্র আমার লক্ষ্য, আর কিছু নয়। এই যে তোমার মা কি সুন্দর বাপের বাড়ি গেছে, কিন্তু আমার মা সে কখনো যেতে পারেনি। কত কষ্ট হয় জানো আমার মায়ের? আমরাও আজ পর্যন্ত কখনো মামার বাড়ি যেতে পারিনি, শুধু তোমাদের জন্য। তোমার মা আমার বাবা মাকে মিথ্যা অপবাদ দিয়েছিল, আমার নানু ও নানি আপত্তি করে যায়, ফলে আমার মা বাবা, এমনকি আমরাও কোনোদিনও যাইনি সেখানে, আর তার জন্য দায়ী ছিল তোমার মা। সাজিদের কথা শুনে তামিম ওখানেই বসে পড়ে, তার মুখের কথা হারিয়ে যায়। এদিকে মিতালি শ্বশুরবাড়ি ফিরে চায় না, কী করবে বুঝে উঠতে পারে না। সে স্টেশনে চলে যায় আর চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করে, কিন্তু উঠতে না পেরে সে পড়ে যায় আর পেটে আঘাত লাগে। সে দাঁত মুখ খেঁচে ব্যথা নিয়ন্ত্রণের চেষ্টা করে। চারপাশটা অন্ধকার দেখে, সাথে সাথে পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তাকে ধরে ফেলে আর বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? এইভাবে কেউ ট্রেনে ওঠে? তারপর মিতালিকে এক জায়গায় বসায় আর জল দেয়। জিজ্ঞাসা করে, কোথায় যাবেন আপনি? অনেক কষ্টে মিতালি উত্তর দেয়, আমি জানি না। সাদ্দাম আহমেদ আর কিছু বলবে কি, তার আগেই দেখে মিতালি চোখ বুজে ফেলেছে। সাদ্দাম আহমেদ জিজ্ঞাসা করলে কোনো কথা বলতে পারে না। প্ল্যাটফর্মে আরও লোক জড়ো হয়ে যায়। কেউ বলে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। সাদ্দাম আহমেদ কী করবে বুঝতে পারে না। আশেপাশে কোথাও পুলিশ দেখতে পায় না। প্ল্যাটফর্মের লোকেরা বলে অনেক কষ্ট পাচ্ছেন, ওনাকে হাসপাতালে দিতে হবে। সাদ্দাম সিদ্ধান্ত নেয় যা হবে পরে দেখা যাবে, আগে মেয়েটাকে হাসপাতালে ভর্তি করবে। জ্ঞান ফিরলে তখন বাড়ির লোককে খবর দেবে। সাথে সাথে মিতালিকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই হসপিটালে ডাক্তার নিজাম সাদ্দাম আহমেদের পরিচিত। ডাক্তার চেক আপ করে বলে, উনি মনে হয় প্রেগনেন্ট ছিলেন, পেটে আঘাত পেয়েছে, সেজন্য পেইন হচ্ছে, আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, তারপর আমরা কনফার্ম হব। ঠিক আছে, আপনারা ব্যবস্থা করুন, যা খরচ হয় আমি দেব। পেশেন্ট আপনার কে হয়? কেউ হয় না। তারপর সাদ্দাম আহমেদ ঘটে যাওয়া সমস্ত ঘটনা ডক্টর নিজামকে খুলে বলল। মিতালি খুব ভোর থেকে ব্লিডিং শুরু হয়ে যায়। ডাক্তার বুঝতে পারছে বাচ্চা নষ্ট হয়ে গেছে। ডাক্তার নিজাম সাদ্দাম আহমেদকে বলল, সরি, মিসক্যারেজ হয়ে গেছে, আমরা মেডিসিন দিচ্ছি, আপনি ওনার কাছ থেকে বাড়ির ঠিকানা নিন, ওনাকে ওখানে পাঠিয়ে দিন, ওনার রেস্টের প্রয়োজন। ঠিক আছে, উনি আগে সুস্থ হন, তারপর আমি জিজ্ঞেস করছি। মিতালির জ্ঞান ফিরলে সিস্টার বাড়ির লোক ডেকে পাঠায়। সাদ্দাম মিতালি সামনে যায়, সাথে পুলিশও ছিল। মিতালি কান্না করছে। সাদ্দাম বলল, ম্যাডাম, আপনি কান্না করবেন না, আপনি ট্রেনে ওঠার সময় পড়ে যাচ্ছিলেন আর আপনি তাতে পেটে আঘাত পান, আর আমি তো জানতাম না আপনি প্রেগনেন্ট। ওই আঘাতের ফলে আপনার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। সাদ্দামের কথা মিতালি আরও কান্না করে ওঠে। সাদ্দাম কিছু বলতে পারে না। কিছুক্ষণ পর মিতালি বলে, আপনি তাহলে আমাকে এখানে এনেছেন? হ্যাঁ ম্যাডাম, আপনি এত তাড়াতাড়ি ট্রেনে উঠতে যাচ্ছিলেন কেন? আমি ছিলাম, তাই না হলে আর বড়সড় বিপদ হয়ে যেতে পারতো। ওটাই ভালো ছিল, আমি আর বাঁচতে চাই না। আমি যদি মরে গেলে ভালো হতো, তাহলে ওই দিন আমাকে দেখতে হতো না। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়ি নেই, আমার কেউ নেই। কথাটা বলে মিতালি পুনরায় কান্নায় ভেঙে পড়ে। মিতালি কোথায় সাদ্দাম বুঝতে পারে কিছু তো সমস্যা আছে, তাই সে বলল,
আচ্ছা, কিছু ব্যাপার আছে। আমাকে যদি বন্ধু মনে করেন তাহলে বলতে পারেন। কি বলবো আপনাকে? আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি আমার সামনে পরকীয়া যুক্ত, তাও আমার ভাইয়ের বউয়ের সাথে, যেটা আমি সামনে থেকে দেখেছি। তারপর আমি কি করে ভালো থাকতে পারি? বুঝতে পারছি, কিছুক্ষণ আগে আপনি আপনার সন্তানকে হারিয়েছেন। তারপর স্বামীর এসব দেখার পর কখনোই একটা মেয়ে ভালো থাকতে পারে না। তবে যদি কিছু মনে না করেন, একটা কথা বলবো। কি? আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে অনেকদিন আগে। সে আবার বিয়ে করে সংসার করছে। আমার একটা ছোট ছেলে মেয়ে আছে। আপনি যদি আমার বাচ্চাটাকে দেখাশোনা করেন খুব ভালো হয়। আমি এমনি একজন লোক খুঁজছিলাম, আসলে কাউকে ঠিক আমার মনের মতো হয়নি। কিন্তু আপনি বাচ্চা হারানোর পর দেখছি আপনার মানসিক অবস্থা। যদি আমার বাচ্চাকে আপনি দেখেন তাহলে সন্তান সুখ অনেকটা কাটি করতে পারবেন, আর আমার মেয়েও তার মায়ের আদর পাবে। সাদ্দামের কথা শুনে মিতালি ভাবলো কপাল তো পুড়ে গেছে, আর কিছু করার নেই। স্বামীর বাড়ি ফিরে যেতে পারবে না, আর ওই বাড়িতে কখনো যাওয়া সম্ভব নয়। তাই সে বলল, ঠিক আছে, আমি আপনার মেয়েকে দেখাশোনা করব, তবে টাকা পয়সা কিছু দিতে হবে না, খেতে আর থাকতে দিলেই হবে। সাদ্দামের কথায় মিতালি যে সহজে রাজি হয়ে যাবে ও সেটা ভাবতে পারেনি। তাই ও হেসে হেসে বলল, জি ম্যাডাম, আপনি যা বলবেন তাই হবে। এদিকে তামিমকে নিধি খুব চাপ দিতে থাকে টাকার জন্য। তামিম টাকা জোগাড় করতে পারে না, সে ডিপ্রেশনে চলে যায়। একদিন নিজের রুমের মধ্যে সিলিং ফ্যানে দড়ি দিয়ে আত্মহত্যা করে। খবরটা যখন পৌঁছায় হাসিনা বেগমের কাছে, সে কান্নায় ভেঙে পড়ে। তার ভাই সারাফাত চৌধুরী তাকে সান্ত্বনা দেয় আর বলে, আপু, কি করবি? কিছু করার নেই। নিজের বোন হয়ে ফৌজি কি করে পারল তোর এত বড় সর্বনাশ করতে? দেখবি আল্লাহ ওকে ক্ষমা করবে না। কাউকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। এর ফল একদিন সে পাবে। কবে কি ঘটেছিল সেটা মনে করে তোর সংসারটা শেষ করে দিল। ছি, ওকে ওর বাবা এখানে আসতে বারণ করে দেখছি ঠিকই করেছে। ওই রকম নোংরা মানসিকতা মানুষের সাথে সম্পর্ক না রাখাই ভালো। হাসিনা বেগম খুব কান্না করছে, কাঁদতে কাঁদতে বলল, এক ছেলে চলে গেল, এক ছেলে হারিয়ে গেল, আর না জানি মেয়েটা আমার কোথায় আছে। খুব শখ করে বিয়ে দিলাম সাজিদের সাথে, শিক্ষিত ছেলে, কিন্তু ওর মনে এত শয়তানি। আমার মেয়েটা কোথায় ভাই? খোঁজে সাজিদের বাচ্চার মা হতে চলেছিল। ওর শরীরটা ইদানিং ভালো ছিল না। ও আমাকে ফোন করে বলেছিল, আর কয়েকদিন আগে ও বুঝতে পেরেছিল। আমার রৌনক কি করছে? ও তো একটা ছোট ছেলে, ও তো নিষ্পাপ ছিল, কোনো দোষ ছিল না, ও তো আমার বড় আদরের। কথাটা বলে কান্নায় ভেঙে পড়ে হাসিনা বেগম। সারাফত চৌধুরী বোনকে সান্ত্বনা দিয়ে বলল, খোঁজখবর নেওয়া হচ্ছে। মিতালি নিশ্চয়ই কোথাও আছে, আর রৌনকের খবর নেওয়া হচ্ছে। আমি ছোট ভাইকে ফোন করেছি, ও কিছুদিন পর চলে আসবে। এসে দুই ভাই মিলে আমার ভাগনা ভাগ্নিকে খুঁজে বের করব। তুই কান্না করিস না। দেখতে দেখতে কেটে গেল 8 বছর। এদিকে রৌনকদের জাহাজ আজকে পারাদ্বীপ বন্দর থেকে মুম্বাই যাচ্ছিল। হঠাৎ কিছু জলদস্যু তাদের জাহাজে উঠে পড়ে। সেই জাহাজে কয়েকশো কোটি টাকার মালপত্র ছিল। রৌনক সিসিটিভি ক্যামেরায় চোখ রাখতে তার সন্দেহ হয়। সে কিছুক্ষণ ভালো করে পর্যবেক্ষণ করে রৌনক বুঝতে পারে তারা কিছু ক্ষতি করতে চাইছে। একজন বোরখা পরা মহিলা বোরখা খুলতে রৌনক খেয়াল করে সেই মহিলা নয়, পুরুষ। আর তাছাড়া জাহাজ দূরে অনেকেই বোরখা পরে আছে। বিশেষ করে জাহাজের গোডাউনের আশেপাশে অনেকেই তার নজরে আসে। রৌনক তখন এক উপস্থিত বুদ্ধির কাজ করে। ওদের জাহাজে এক মহিলা ছিল, সে তার কাছ থেকে একটা বোরখা চেয়ে নেয় আর সেটা পরে তাদের কাছে যায়। একজনের কাছে গিয়ে চুপি চুপি জিজ্ঞাসা করে, সব ঠিক আছে তো? সেই ব্যক্তি রৌনককে চিনতে পারে না। যেহেতু রৌনক বোরখা পরেছিল তাই সে বলে, হ্যাঁ, এখন পর্যন্ত সব ঠিক আছে, একবার সিগন্যাল পেলেই কাজে লেগে পড়বো। সেই ব্যক্তির কথা শুনে রৌনক কনফার্ম হয় যে আর দেরি না করে কেবিনে গিয়ে একজন ওয়েটারের কাছ থেকে তার পোশাকটা চেয়ে নেয় আর চায়ের সাথে কিছু নেশালো জিনিস নিয়ে দেয়। তারপর রৌনক প্রত্যেকের মধ্যে বিতরণ করে। ওরা প্রথমে আপত্তি করলেও শেষে পয়সা লাগবে না বলে সকলেই খেয়ে নেয়। কিছুক্ষণের মধ্যে তারা ঘুমিয়ে পড়ে। তারা যখন মুম্বাই বন্দরে পৌঁছায় তখনও তারা ঘুমের মধ্যেই ছিল, কিন্তু জাহাজ বন্দরে পৌঁছানোর সাথে সাথে পুরো এলাকার পুলিশ ঘিরে ফেলে।
প্রত্যেকের চোখে মুখে জল দেওয়া হয়। যখন তারা চেয়ে দেখে চারিদিকে পুলিশ, তাদের আর কিছু করার থাকে না। তারা অসহায় হয়ে পড়ে। এই ঘটনায় রনকের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রায় 25 থেকে 30 জন জলদস্যু ছিল এই টিমে। টিমের ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করলে সে সমস্ত ঘটনার সত্যতা স্বীকার করে নেয়। প্রত্যেককে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এদিকে রাইসা মন খারাপ হয়ে বসে আছে দেখে তারপর নিশা বলল, আপু কি এত ভাবছিস? তুই কি 8 বছর আগেকার কথা এখনো মনে রেখেছিস? এতে তোর কি দোষ বল? আমারই তো দোষ, আমার জন্যই পুরো পরিবার শেষ হয়ে গেল। আমি যদি একবার জানতাম নিধি আপু এভাবে ষড়যন্ত্র করছে, তাহলে আমি কোনোভাবেই ফাঁদে পা দিতাম না। অনেক দিন হয়ে গেল, এখনো ভুলতে পারছিস না? তোকে দিয়ে এই কাজ করে নিধি আপু ভালো আছে। ওর অ্যাক্সিডেন্ট করে বিছানায় পড়ে আছেন, সেও তো এখনও জেলখানায় আছে। পরে সর্বনাশ করলে নিজের তো হবেই, এই তো সবাই জানে। শুধু সময় হলে আল্লাহ তাআলা দেখাবেই। নিশার কথাই রাইসা কিছু বলল না। প্রসঙ্গ পাল্টে বলল, নিশা, আজকে একটা ইন্টারভিউ আছে, আমি যাব। খুব ভালো হয় আপু, আর এভাবে কষ্ট করতে পারছি না। তুই যদি কিছু একটা করিস তাহলে দেখবি আমাদের মার আমাদের বকাবকি করবে না। আমি চেষ্টা করছিলাম কিন্তু পাইনি। হঠাৎ আমাকে নোহা বলল যে কোম্পানিটার কথা, ওরা আজকে আমায় ডেকেছে। দেখা যাক কি হয়, একটা সেলসের কাজ। রাইসা কোম্পানিতে সেলসের ইন্টারভিউ দিতে যাবার সময় হঠাৎ একটা বয়স্ক মহিলাকে দেখতে পায়। সেই মহিলাকে দেখে সে চিনতে পারে। তার মনে মনে বলে, এটা মনে হয় নিধি আপুর শাশুড়ি। নিধি আপুর বিয়ের সময় দেখেছিলাম। রাইসা যখন মনে মনে চিন্তা করছিল তখন ওই মহিলা রাস্তা ধরে হাঁটছিল। হঠাৎ একটা বাইক খুব দ্রুত আসতে থাকে। রাইসা ভয় পেয়ে মহিলাটিকে টেনে নেয় নিজের কাছে আর জিজ্ঞেস করে, আন্টি আপনি ঠিক আছেন? মহিলাতে আর কেউ ছিল না, হাসিনা বেগম ছিল। কিন্তু মানসিক ডিপ্রেশনে ছিল, তাই কোনো কথা বলল না। আবার আপন মনে হাঁটতে লাগলো। রাইসার পেছনে লোক। তখন এক ব্যক্তি বলল, সামনে যে বৃদ্ধাশ্রম আছে ওখানে থাকে, কারোর সাথে কথা বলে না, মাঝে মাঝে বেরিয়ে পড়ে রাস্তায়, আবার বৃদ্ধাশ্রমের লোক ওনাকে নিয়ে যায়। হাসিনা বেগমকে দেখে খুব কষ্ট হয় রাইসার। ওই ঘটনা কিছুদিন পর রাইসা আম্মু মারা যায়। ওর বাবা আবারও দ্বিতীয়বার বিয়ে করে। তখনও জানতে পারে নিধির স্বামী আত্মহত্যা করেছে আর ননদও নিখোঁজ হয়ে গেছে। তখন থেকে রাইসার খুব আফসোস হতে থাকে। ওই টাকা নিয়ে মায়ের চিকিৎসা করার ছিল বলে হয়তো মা মারা গেছে। সে ভেবেছিল যেভাবেই হোক ওই ছেলেটার কাছে ক্ষমা চেয়ে নেবে। কিন্তু নিধি তারপর থেকে আর কোনোভাবেই ওর সাথে যোগাযোগ রাখেনি। ওর বাবা একটা অন্য চাকরি পায়। তারপর ওরা মেদিনীপুরে চলে আসে আর সেখানে বাড়ি ভাড়া নিয়ে থাকতে থাকে। হাসিনা বেগমকে দেখে রাইসার চোখে জল চলে আসে। ওর জন্যই ওর ছেলেকে বাড়ি থেকে চলে যেতে হয়েছে। তারপর রাইসা হাসিনা বেগমকে সে বৃদ্ধাশ্রমে নিয়ে আসে। এর আগে এর পাশ দিয়ে অনেকবার গেছে, কিন্তু বৃদ্ধাশ্রমের ভেতর কখনো ঠকেনি। তাই সে ম্যানেজার রাজন চৌধুরীকে বলে, স্যার, আমাদের এই মহিলাটা রাস্তা দিয়ে অন্যমনস্কভাবে হাঁটছিলেন। এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আজকে আমি দেখে ওকে নিয়ে এলাম। একটু খেয়াল রাখবেন তো। রাইসার কথা শুনে রাজন চৌধুরী বলে, কত খেয়াল রাখবো? ওই মহিলা মাঝে মাঝে ওই রকম করে, উনি একটু মানসিক সমস্যার মধ্যে আছে। আচ্ছা স্যার, আমি যদি মাঝে মাঝে আপনাদের এখানে এসে ওই মহিলা দেখাশোনা করি, কোনো সমস্যা আছে? না না, সমস্যা হবে কেন? খুবই ভালো হয়। আমরা তো লোক খুঁজছিলাম, তুমি কম বয়সের মেয়ে, তুমি করতে পারবে। এসব মহিলাদের সময়ে ওষুধ খাওয়াতে হয়, ওদের সাথে একটুখানি হেসে কথা বলতে হয়। তা তোমার বাড়ি কোথায়? খুব বেশি দূরে নয়, এখান থেকে 5 মিনিট। কি করো তুমি? কিছু করি না, উচ্চ মাধ্যমিক দিয়ে আর অভাবে জ্বালায় পড়তে পারিনি। বাড়িতে প্রাইভেট পড়াতাম। আজকে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি। ও আচ্ছা, তাহলে এখানে কাজ করবে কখন? আমি ম্যানেজ করে নেব। সকালের দিকে 9টা পর্যন্ত থাকবো, আবার বিকেল 5টার পর চলে আসবো। আবার রাতের বেলা ওনাকে ওষুধ খাইয়ে দিয়ে বাড়ি চলে যাব। আমার তো সামনেই বাড়ি, অসুবিধা হবে না। তোমার বাড়িতে তাহলে কে কে আছে? কেউ নেই, আমি আর আমার ছোট বোন থাকি। বাবা একটা কাজ করে, সেখানে আমার ছোট মা থাকে। আমার নিজের মা মারা গেছে। পাশে আমার খালার বাড়ি, খালা কিছুটা সাহায্য করে। খালার ছেলে বৌমা দিল্লিতে থাকে, তো বাবা মা মাঝে মাঝে আসে এখানে। তুমি যদি এখানে কাজ করতে পারো, তবে আমরা স্যালারি বেশি দিতে পারবো না। আজকে ইন্টারভিউ দিয়ে আসি, দেখি কি হয়। যদি ওখানে পেয়ে যায় তাহলে সমস্যা হবে না, ওখানে স্যালারি ভালো। তারই ফাঁকে আমি এখানেই কাজ করব। তার বিনিময়ে পারিশ্রমিক নেব না, ওই মহিলার সেবা করব। কেন শুধু মহিলার করবে? কি তোমার পরিচিত? হ্যাঁ স্যার, অতি পরিচিত। তারপর রাইসা দু একটা কথা বলে ওখান থেকে চলে যায়।
ইন্টারভিউ দিতে কোম্পানির মালিক রুহি রহমান রাইসাকে জিজ্ঞেস করলো, এর আগে কোনো কোম্পানিতে চাকরি করা হয়েছে? না ম্যাম, এই প্রথম। বাড়ি থেকে কে কে আছে? কেউ নেই, ছোট বোন। ও, তাহলে তোমাদের চলে কি করে? আল্লাহ জ্বালিয়ে দেয়। রুহি বুঝতে পারে নিশ্চয়ই কিছু পারিবারিক সমস্যা আছে, তাই সে কিছু জিজ্ঞাসা করে না। তারপর বলল, আমাদের কোম্পানির কাজ বাড়িতে গিয়ে প্রোডাক্ট বিক্রি করতে হবে, 9 ঘন্টা ডিউটি দিতে হবে, সপ্তাহে 6 দিন, একদিন ছুটি, মাসে 8,000 টাকা বেতন, সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত। ঠিক আছে ম্যাডাম, অসুবিধা নেই, আমি করব। এদিকে রনকের কিছুদিনের জন্য পোস্টিং হয় হলদিয়া বন্দরে। সে সিফাতকে ফোন করে আর বলল, কেমন আছেন সিফাত ভাই? আলহামদুলিল্লাহ রৌনক, আমি ভালো আছি। আমি কিন্তু তোমার উপর রেগে আছি। রেগে থাকলেও কিছু করার নেই। ছুটি না পেলে কি করব? তুমিও তো এক প্রফেশনাল লোক, বুঝতে পারছো আমার সমস্যা। বুঝতে পারছি না, এখন বলো কেন ফোন করছে? দরকার ছাড়া রৌনক তো ফোন করবে না। এখন কিছুদিনের জন্য হলদিয়া বন্দরে আমার থাকতে হবে। ইচ্ছা আছে মেদিনীপুরের মধ্যে ফ্ল্যাট কিনবো। এ তো খুব ভালো কথা। কবে জয়েন করছো? সামনের সপ্তাহে। ঠিক আছে, তুমি এসো, তারপর তোমার জন্য ফ্ল্যাট খুঁজতে বেরোবো। আমার শ্বশুরবাড়ির কাছে ভালো ফ্ল্যাট আছে। কিছুদিন আগে সিফাত বিয়ে করে, সেই উপলক্ষে রনককে দাওয়াত করেছিল, কিন্তু ছুটি না পাওয়ায় রনক আসতে পারেনি। কথা মতো সে 1 সপ্তাহ পর রনক আসে। দীর্ঘদিন পর দুই বন্ধু দেখা হয়। সিফাত রনককে জড়িয়ে ধরে আর বলে, আমি খুব খুশি। আজ কতদিন পর আমার বন্ধু, আমার ভাইকে আমি কাছে পেলাম। রনক, কালকে তুমি আমার সাথে এক জায়গায় যাবে। কোথায়? আমার মিসেস তার নতুন কোম্পানি খুলছে, কোম্পানি ভালোই চলছে, 1 বছর পূর্ণ হলো, সেই জন্য একটা পার্টির আয়োজন করা হয়েছে। আর রুহি তোমার বিষয়ে সব জানে, ও তোমায় দেখতে চায়, ও বলেছে তোমাকে নিয়ে যেতে। দেখছি কি, এখন তো ছুটিতে আসো, সমস্যা কি? তাছাড়া ওর বাড়ির সামনেই ফ্ল্যাট আছে, সেরকম হলে ওদের সাথে কথা বলা হবে। আর পরশু থেকে জয়েন করছো তো। এই 2 দিন আমার সাথে আমাদের ফ্ল্যাটে থাকবে। বাবা মা এখানে আছে, এখানে অনেক দিন তোমায় দেখিনি, তোমার কথা বলছিল। সিফাতের কথায় রনক কিছু বলে না। রনকের কারোর সাথেই সেরকম যোগাযোগ নেই। রনক ছুটি কম নেয়, যদিও নেয় তাহলে সিফাতের বাড়িতেই আসে। এটাই বলেছিল সিফাতের বাবা মা ওকে। এখন নিজস্ব একটা থাকার জন্য একটা ফ্ল্যাটের দরকার। সিফাত বছরখানেক আগে বিয়ে করেছে রুহিকে। রুহি কোম্পানি চালায়, আর সিফাত যেহেতু এখন হলদিয়া থাকে তাই অসুবিধা হয় না। ছুটি পেলেই রুহির কাছে চলে যায়। রুহি কাজ করতে খুব ভালোবাসে। সে স্বাধীন চেতা মেয়ে। তার মনে হয় মেয়েরা জীবনে স্বাবলম্বী হলে তবে দেশ এগিয়ে যাবে। স্বামীর টাকা পয়সা থাকলেও নিজের কিছু করা ভালো। সিফাত রুহির এই কাজকে শ্রদ্ধা করে, তাই সে বাধা দেয় না। সিফাতের সাথে রনককে দেখে রুহি জিজ্ঞেস করে, আসসালামু আলাইকুম, এটা নিশ্চয়ই আমাদের রৌনক ভাইয়া? রুহি কথায় রনক কিছু মন্তব্য না করলেও সিফাত বলল, তা ম্যাডাম, তুমি বুঝলে কি করে? তোমার মুখে এত গল্প শুনেছি, তাই ভাইয়াকে চিনতে অসুবিধা হয়নি। আসুন ভাইয়া, তো কেমন আছেন? রুহির কথায় রনক হেসে বলল, আলহামদুলিল্লাহ ভাবি, আমি ভালো আছি। ওরা সবাই যখন গল্প করছে ঠিক সেই সময় রাইসাও তার এক কলিগ তপা আছে সেখানে। রুহি বলল, ম্যাডাম, আমাদের কাজ কমপ্লিট, আমরা তাহলে এবার আসছি। আসছি মানে? তোমাদের আসার জন্য আমি এখানে আসতে বলেছি বুঝি? তোমরা বলতে যে আমার হাজবেন্ডকে দেখবে, এদের সাথে আলাপ করো। রুহি প্রথমে তার স্বামীর সাথে আলাপ করে দেয়, তারপর রনককে দেখিয়ে বলল, এর সাথে আলাপ করো আমার হাজব্যান্ডের ঘনিষ্ঠ বন্ধু এবং ভাই রওনক আলী ইসলাম। আমাদের নৌবাহিনীর একজন গর্ব বলতে পারো। এই কয়েক বছরের অনেক সাফল্য পেয়েছে। আশা করছি ভবিষ্যতে উনি নৌবাহিনীর প্রধান হবেন। রনকের নামটা শোনার সাথে সাথে রাইসা রনকের দিকে ফালফাল করে তাকিয়ে থাকে। রাইসার এইভাবে তাকিয়ে থাকায় রনক বুঝতে পারে তারও চেনা চেনা লাগছে, কোথায় দেখেছে। কিছুক্ষণ ভাবার পর সে মনে করতে পারে, তারপর মুখ ঘুরিয়ে নেয়, সেখান থেকে চলেও যায়। পার্টি শুরু হয়ে যায়। রনক ওয়াশরুমে যায়। রাইসা রনককে ডাকে আর বলে, আপনার সাথে আমার কথা আছে, একটু দাঁড়াবেন? রাইসার কথায় রনক দাঁড়িয়ে পড়ে। রাইসা ছুটে গিয়ে রনকের পায়ের ওপর পড়ে কাঁদতে থাকে আর বলল, আমাকে ক্ষমা করে দিন, আমি কাজটা ঠিক করিনি, আমার উচিত হয়নি, আমি বুঝতে পারিনি। রাইসার কথায় রনক প্রথমে বুঝতে না পারলেও তারপর চিনতে পারে আর বলল, তুমি এরকম করছো কেন? আমি তো তোমায় কিছু বলিনি। তুমি আমার পা থেকে উঠে পড়ো, কেউ দেখে ফেললে সমস্যা হবে। রনকের কথায় রাইসা উঠে পড়ে। তারপর কাঁদতে কাঁদতে রাইসা বলে, আপনি আমায় চিনতে পেরেছেন? তাহলে আমায় ক্ষমা করে দিয়েছেন? না। তাহলে আমাকে শাস্তি দিন, আমার জন্য আপনাদের এত বড় ক্ষতি হয়ে গেল। ক্ষমা করিনি ঠিকই, তবে শাস্তি দেওয়ার মালিক আমি নই। যে দেওয়ার সময় ঠিকই দেবে।
জানেন আপনি চলে যাবার পর আপনাদের বাড়িতে গিয়ে কি কি হয়েছে? আপনার বড় ভাইয়া আত্মহত্যা করেছেন। আপনার আপুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রাইসার কথায় রনক চিৎকার করে বলল, কি বলছো তুমি রাইসা? অনেক কিছু ঘটে গেছে। ওই নিধি আপু, সাজিদ ভাইয়া আর ওর মা, ওরা এসব করেছে। তারপর সমস্ত ঘটনায় রাইসা রনককে বলল। সব শুনে রনক বলল, আমি জানতাম ওরা কিছু এমন একটা ঘটনা ঘটাবে। আমি কি করব বলুন? আমার মা তখন অসুস্থ ছিল, ডক্টর টেস্ট করতে বলেছিল কিন্তু টাকা ছিল না। আমাকে নিধি আপু 5,000 টাকা দেবে বলেছিল। আমি মায়ের চিকিৎসার জন্য এই কাজটা করেছিলাম, বুঝতে পারিনি। তখন তো ছোট ছিলাম। ওই টাকায় চিকিৎসা করে কোনো লাভ হয়নি। কিছুদিন পর মা মারা যায়, তারপর বাবা আবার বিয়ে করে। তখন থেকে আমরা খুব কষ্টের মধ্যে আছি। এখন আমি ভালো নেই, বারবার আপনার কথা খুব মনে পড়ে। সেদিন ওই কাজটা না করলেও হতো, কিন্তু কি করব বলুন? তারপর রাইসা আবারও বলল, জানেন নিধি আপুর সাথে সাজিদ ভাইয়ার অবৈধ সম্পর্ক ছিল, তবে ওরা ওদের শাস্তি পেয়েছে। নিধি আপুর অ্যাক্সিডেন্ট হয়ে বিছানায় পড়ে আছে, আর সাজিদ ভাইয়া উনি এখন জেলে আছে। উনি তো সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। একটা বস্তিতে কিছু লোককে উচ্ছেদ করে এক প্রমোটারের সাথে হাত মিলিয়ে ফ্ল্যাট তৈরি করবে বলে পরে ঝামেলা হয়, প্রচুর গোলাগুলি পর্যন্ত হয়। বস্তির কিছু লোকও মারা যায়। ওনার বিরুদ্ধে অভিযোগ করা হয়, আর পুলিশ ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সাজিদ ভাইয়া শিক্ষিত মানুষ হয়ে এ ধরনের কাজ কিভাবে করতে পারে? রনকের কথা শুনেই রাইসা বলল, শিক্ষিত না ছাই, যার মা খারাপ তার সন্তান কখনো ভালো হতে পারে না। জানেন তো, সব দোষ আমার। আমি পরিস্থিতির শিকার ছিলাম। ওই ঘটনা 2 বছর পর ওই পাড়া থেকে আমরা চলে আসি এই মেদিনীপুরে। রাইসার কথা শুনে মনটা খারাপ হয়ে যায়। আজকে দীর্ঘ 8 বছর বাড়ির সাথে কোনো যোগাযোগ নেই। এত কিছু ঘটে গেছে সে তো জানে না। তার মা কেমন আছে, আপু কোথায় আছে, কি করছে। ছোট মামা মুম্বাই থাকে। রনক একবার ফোন করেছিল, কিন্তু ফোনে সুইচ অফ দেখাচ্ছে। হয়তো সিম পাল্টে ফেলেছে। রনক চিন্তা করে যেভাবেই হোক মা আর আপুকে তার খোঁজে বের করতেই হবে। প্রয়োজনে সে আবারও মামার বাড়ি যাবে, নিজের বাড়িও যাবে। রনক বলল, ঠিক আছে, আমি এখন আসছি। ওরা কিছু ভাবতে পারে। রনক চলে যেতে উদ্যত হলে রাইসা বলল, আর একটা কথা বলবো? হ্যাঁ বলো। শুনলাম আপনি নাকি নেভিতে কাজ করেন। আর এই শার্টটা পরে আপনাকে খুব সুন্দর লাগছে। এখন আমি আসছি। কথাটা বলে রাইসা ওখান থেকে চলে আসে, আর রনক হাসতে থাকে। রনক এলেই তার বন্ধু সিফাত বলে, তো এতক্ষণ লাগে ওয়াশরুমে? সিফাতের কথাই রনক কিছু বলে না। ও তখন রাইসার দিকে তাকায়, দেখে রাইসা একটা ছেলের সাথে কথা বলছে। রনকের একটু রাগ ধরে। কেন রাগ ধরে সে বুঝতে পারে না। যে মেয়েটার জন্য তোকে বাড়ি ছাড়তে হয়েছে, সেই মেয়েটাকে আর যাই হোক তার ভালোবাসার কথা নয়, কিন্তু তবু কিছুক্ষণের মধ্যেই কীরকম একটা ভালো লাগা কাজ করছে, সে বুঝে উঠতে পারছে না। রাইসাও মাঝে মাঝে রনকের দিকে তাকিয়ে দেখছে। রনক আর বসে থাকতে পারল না। সে সিফাতকে বলল, এই সিফাত ভাই, তোমাদের পার্টি কখন শেষ হবে? এই তো সবে শুরু হলো, আর এবার তোকে ডান্স করতে হবে। রনকের থেকে সিফাত বছর 3 সিনিয়র, তবু সম্পর্কটা অনেকটা বন্ধুত্বর মতো। কিছুটা জোর করেই সিফাতকে রনক বলল, এখানে আমার মিসেসের কোম্পানির অনেক মেয়েরা আছে, তুই চাইলে যে কোনো একজনকে তোর নাচের পার্টনার করতে পারিস। কথাটা শুনে সবাই হাততালি দেয়। রনক তখন রাইসার দিকে তাকিয়েছিল। রাইসার রনকের দৃষ্টি বুঝতে পেরে মাথা নত করে সেখান থেকে চলে যায়। তারপর যে যার মতো এনজয় করে। ফিরে এসে রনক তার ডায়েরি থেকে ছোট মামার নাম্বার জোগাড় করে। তারপর ফোন করে 2 বার বাজার পর ফোনটা রিসিভ করে রনক বলল, আসসালামু আলাইকুম মামা, আমি রৌনক বলছি। রনকের ফোন পেয়ে তার ছোট মামা কাসিম বলল, বাবা, একটা ফোন করতে তোর 8টা বছর সময় লেগে গেল। এত অভিমান তোর! তোর বাড়ির লোক নয়, তোকে ভুল বুঝেছিল, কিন্তু তোর মামা, সে কি দোষ করেছিল? তুই তো আমাকে ফোন করতে পারতিস, আমি তো কিছু করিনি। মামা, আমি তোমায় ফোন করেছিলাম, কিন্তু ফোনে সুইচ অফ ছিল। হয়তো সিম পাল্টে ফেলেছো। আর এই পুরোনো নাম্বারটা আমার ডায়েরিতে ছিল, সেখান থেকে বের করে আমি তোমায় ফোন করলাম। এখন বলো, তোমরা সবাই ভালো আছো? কি করে ভালো থাকবো? তোদের পরিবারের সাথে ওই রকম হওয়ার পর আমরা কি করে ভালো থাকবো বল? তুই কেমন আছিস? পরিবার ছাড়া একটা ছেলে কি করে ভালো থাকতে পারে বলো? মা কোথায় আছে জানো? তোর মা তোর বড় মামার কাছে থাকতো, কিন্তু হঠাৎ তোর মায়ের মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। তারপর থেকে তোর মাকেও আমরা খুঁজে পাইনি। কোথায় চলে গেছে জানি না। অনেক খুঁজেছি, পুলিশের কাছে মিসিং ডায়েরিও করেছি, কিন্তু কেউ কখনো খবর দিতে পারেনি।
এমনকি তোর আপুর খবর আমরা জানি না। ফৌজি আপু যে এভাবে শোধ তুলবে আমরা তা স্বপ্নেও ভাবিনি। তারপর কাসিম রনককে পুরনো সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে রনক বলল, শোধ নেওয়ার জন্য এভাবে নাটক করলো? তুই এখন নেভিতে চাকরি করিস? কে বললো তোমাকে মামা? তুই যখন মিতালিকে ডকুমেন্ট নিয়ে যেতে বলেছিলি তখন মিতালি বলেছিল। তাছাড়া মিডিয়াতে তোর নাম দেখিয়েছে। তুই যেদিন জাহাজে খুব বুদ্ধির সাথে জলদস্যুদের মোকাবেলা করেছিলিস, খুব চেষ্টা করেছিলাম তোর সাথে যোগাযোগ করার, কিন্তু করে উঠতে পারিনি। তা এখন কোথায় আছিস? আপাতত হলদিয়া কিছুদিন থাকবো, তারপর বিশাখাপত্তনম চলে যাব। তারপর আরও কিছুক্ষণ কথা বলার পর রনক ফোন কেটে দেয়। এদিকে রাইসার সময় পেলে বৃদ্ধাশ্রমে আসে। এখানকার বয়স্ক মানুষের সাথে সময় কাটাতে তার ভালো লাগে। বিশেষ করে রনকের মাকে সে খুব যত্ন করে, শুধু খাইয়ে দেয়, মাথায় তেল মালিশ করে দেয়, এটা ওটা গল্প করে। ওর কথা শুনে হাসিনা বেগম হাসে। একদিন আশ্রমে ম্যানেজার রাজন বলল, তুমি যেভাবে আপুর সেবা করছো, দেখবে খুব তাড়াতাড়ি আপু সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। ম্যানেজারের কথায় রাইসা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল আর বলল, তাই যেন হয়। আমি যেন ওনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারি আর ওর প্রিয় মানুষগুলোর হাতে ওকে তুলে দিতে পারি। এদিকে রনক তার মা আর আপুকে পাগলের মতো খুঁজছে, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। তার বড় মামার বাড়িতে খোঁজ নিয়েছে, তারাও জানে না। শুধু একজন বলল তাকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেছে। রনক বাইক নিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় রাইসা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। রাইসাকে দেখে রনক বাইক নিয়ে দাঁড়িয়ে পড়ে। তা দেখে রাইসা বলল, আরে আপনি ভালো আছেন? না, আমি ভালো নেই। কেন, কি হয়েছে? তুমি জানো না? সরি, এখনো রেগে আছেন আমার উপর? কতবার বলবো? যদি আপনার জীবন থেকে যারা হারিয়ে গেছে তাদেরকে খুঁজে দিই, তাহলে আমাকে ক্ষমা করবেন তো? কি খুঁজে দেবে তুমি আমায়? যদি আমায় বিশ্বাস করেন তাহলে আমার সাথে এক জায়গায় যাবেন, আপনাকে একটা সারপ্রাইজ দেব। রাইসার কথা রনক কিছু বুঝতে পারে না। সে বলল, ঠিক আছে, 1 ঘন্টা সময় আছে, তার মধ্যে দেখাতে হবে। 1 ঘন্টা সময় লাগবে না, আমি অটোতে যাচ্ছি, আপনি বাইকে চলে যান। কিছু দূরে একটা বৃদ্ধাশ্রম আছে, ওখানে দাঁড়াবেন। আমার বাইকে ওঠো। রনকের কথায় রাইসা কিঞ্চিত বোধ করে সেটা বুঝতে পেরে রনক বলল, একবার তো বদনাম দিয়েছো, আর একবার না হয় দেবে, সমস্যা নেই, আমি সামলাতে পারবো। রনকের কথায় রাইসা ফিসফিস করে বলল, আর কত কষ্ট দেবেন আমায়? আমি তো দিনরাত চলছি, ভুল তো করেছি, ক্ষমা ক্ষমা করে দিলেই তো হয়। রাইসার কথায় রনক সব শুনতে পায়, কিন্তু সে কিছু বলে না। কিছুক্ষণের মধ্যে রাইসা রনককে নিয়ে সে আশ্রমে পৌঁছে যায়। রাইসাকে দেখে এক বয়স্ক মহিলা এগিয়ে আসে আর বলে, তুমি এতক্ষণে এলে? তোমার খালাম্মার কত জ্বর এসেছে, মনে হয় তোমায় খুঁজছে। কোথায় খালাম্মা? ভেতরে শুয়ে আছে। রাইসা রনককে বলল, আসেন আপনি আমার সাথে। রাইসা গিয়ে দেখে খালাম্মা চাদর চাপা দিয়ে শুয়ে আছে। রাইসা গিয়ে কপালে হাত দেয় আর দেখে জ্বর। সে তার খালাম্মা অর্থাৎ হাসিনা বেগমকে বলে, এত জ্বর আর জ্বর থাকবে না, দেখো খালাম্মা কে এসেছে। হাসিনা বেগম চাদর সরাতে রনক চিনতে পারে, সে মা বলে চিৎকার করে। রনকের মা চিৎকারে হাসিনা বেগম বলল, আমার বাবা এসেছে। আজ পর্যন্ত হাসিনা বেগমকে কেউ কথা বলতে দেখেনি, সবসময় উদাসীন থাকতো। আজকেই প্রথম সে কথা বলল। হাসিনা বেগমের চোখ দিয়ে শুধু নোনা জল গড়িয়ে পড়ছে। রনক মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, মা, আমি যে তোমায় অনেক খুঁজেছি। ওদের পাশে দাঁড়িয়েছিল আশ্রম কর্মী শাহনারা বেগম। সে বলে, এটা তোমার মা? কিন্তু মাকে এখন কে এনেছে? এক ভদ্রলোক এনেছে। উনি নাকি রাস্তায় হাঁটছিলেন অন্য মানুষভাবে, আর সেই ভদ্রলোক গাড়ি করে আসছিল, গাড়ির উপর পড়ে গিয়েছিল। তোমার মা তখন স্বাভাবিক ছিল না, নাম বলতে পারেনি, ঠিকানা বলতে পারেনি। তারপর উনি এখানে ওকে দিয়ে যায়। উনি মাঝে মাঝে কিছু টাকা পাঠান। তোমার মাকে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কিছুতেই কথা বলতো না। আমরা বুঝতে পারতাম উনি মানসিক কষ্টে আছেন, তাই ওনাকে আমরা আর বিরক্ত করিনি। তবে যে ভদ্রলোক ওনাকে এখানে দিয়ে গেছেন উনি খুব ভালো মানুষ। সেই ভদ্রলোকের বাড়ি কোথায়? কলকাতায় থাকে। উনি যদি আসেন তাহলে আমাকে বলবেন, আমি ওনাকে ধন্যবাদ দেব। শুধু ওনাকে ধন্যবাদ দিলে হবে না, উনি তো শুধু এখানে এনেছেন, কিন্তু রাইসা ও তোমার মায়ের জন্য অনেক কিছু করেছে।
ও যখন থেকে আমাদের আশ্রমে আসছে তখন থেকেই তোমার মায়ের প্রতি যত্নশীল। প্রতিদিন তোমার মায়ের কাছে আসে, তোমার মায়ের সেবা করে, তোমার মাকে হাঁটাবে, গল্প করবে, রাত পর্যন্ত তোমার মায়ের কাছেই থাকে। শাহনারা বেগমের কথাই রনক রাইসাকে আর চোখে একবার দেখলো। রাইসা বলল, খালা কেন ভুলভাল বকছো? আমি ওনার জন্য কিচ্ছু করিনি। রনক বুঝতে পারল রাইসার অভিমান। সে হাসলো, কিছু মন্তব্য করলো না। তারপর রনক ম্যানেজার রাজন চৌধুরীকে বলে, স্যার আমি আমার মাকে আমার সাথে নিয়ে যাব? এ তো খুব ভালো কথা, বাড়ির লোক বাড়ির মানুষকে নিয়ে যাবে, এতে আপত্তি করার কি আছে? তুমি নিয়ে যাও বাবা। আজ 5 বছর তোমার মা এনে আছে, আমি কখনো তোমার মাকে একটা কথা বলতে দেখিনি। তারপর রাইসা মাঝে মাঝে তোমার মায়ের কাছে আসে, তোমার মাকে ওষুধ খাওয়া, তোমার সাথে গল্প করে, তোমার মাকে ভালো রাখার চেষ্টা করে, অনেক ভালো মেয়ে। তারপর একটু থেমে বলল, কিন্তু আমাদের আশ্রমে একটা নিয়ম আছে, এ যে তোমার মা, তার একটা প্রমাণ দিতে হবে। তখন পাশ থেকে রাইসা বলল, স্যার আমি জানি খালাম্মা ওনার মা। শুধু মুখে বললে হবে না। তখন রনক তার ফোনে তার মায়ের একটা পুরনো ছবি ছিল সেটা দেখলো, আর পুরনো পরিবারের সাথে ফটো, এমনকি সেখানে তার বাবা পর্যন্ত আছে, সেই সব দেখলো। তারপর তারা বিশ্বাস করলো এবং হাসিনা বেগমকে রনকের সাথে পাঠাতে রাজি হলো। 2 দিন পর রনক রাইসাকে ফোন করে আর বলল, হ্যালো রাইসা, হ্যাঁ বলুন। কোথায় আছো? মার্কেটে আছি। তুমি বলেছিলে তোমাকে ক্ষমা করেছি কিনা। ক্ষমা করব যদি তুমি আমার একটা কাজ করে দাও। কি কাজ? আমার মাকে দেখাশোনার জন্য একটা লোকের দরকার। তুমি তো জানো আমি থাকি না, এখন আপাতত হলদিয়ায় পোস্টিং আছে, তাই হয়তো সমস্যা হবে না। যদি আবার কোথাও চলে যায় তখন মাকে কে দেখবে? বিয়ে করে ফেলুন, তাহলে তো সমস্যা মিটে যাবে। বিয়ে? হ্যাঁ বিয়ে। বৌমা শাশুড়ির যত্ন নেবে, ভালো চাকরি করেন, ফ্ল্যাটে আছে, যথেষ্ট বয়স হয়েছে, সমস্যা কোথায়? হ্যাঁ তা তো হয়েছে, কিন্তু মেয়ে কোথায় পাবো? মেয়ে তো আপনার চোখের সামনেই আছে, যদি চান তাহলে আমি আপনাকে বিয়ে করতে পারি। কথাটা বলে রাইসা লজ্জা পেয়ে ফোনটা কেটে দেয়। রনক বুঝতে পারে সে পুনরায় ফোন করলে রাইসা কেটে দেয়, তারপর আবারও ফোন করলে রিসিভ করে আর বলে, সরি, ভুল কথা বলে ফেলেছি, এখন আমি রাস্তায় আছি, পরে কথা বলবো। সেদিন রাতে রাইসা কথা ভাবতে থাকে রনক, আর মনে মনে বলে, প্রথম যখন ওকে দেখি তখনই ভালো লেগে যায়, কিন্তু তারপর ঘটনা মনে করলেই তার ঘৃণা লাগে। কিন্তু মেয়েটারই বা কী দোষ দেব, সে তো নিষ্পাপ। পরে সে ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছে। যেটা আমার ভাগ্যে ছিল সেটাই হয়েছে। এই রকম নানা চিন্তা করতে করতে সে শেফায়াতকে ফোন করে। শেফায়াত তখন ওয়াশরুমে ছিল, তাই ফোনটা শেফায়াতের স্ত্রী রুহি রিসিভ করে আর বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? খুব ভালো আছি ভাবি। তা শেফায়াত ভাইয়া কোথায়? ওই টু ওয়াশরুমে আছে। কেন, খুব দরকার? দরকার বলতে আমার অতীতের ঘটনা আছে যেটা শেফায়াত ভাইয়া জানে, আর সেই ব্যাপারে আমি ওর সাথে কিছু কথা আলোচনা করতে চাই। আপনার অতীতের ঘটনা শুধু আপনার ভাইয়া নয়, আমিও জানি, তাই বিষয়টা আমার সাথে শেয়ার করতে পারেন। যদি প্রয়োজন পড়ে আমি আপনাকে টিপ দেব। বুঝতে পেরেছি, তার মানে শেফায়াত আপনাকে সব বলেছে। সহধর্মিণী আমি ওর, আমাকে বলবে না তো কাকে বলবে? তা ঠিক কথা। সবই যখন শুনেছেন তাহলে আবার এটাও বলি, আসলে যে মেয়েটার জন্য আমাকে বাড়ি ছাড়া হতে হয়েছিল সেই মেয়েটা আর কেউ না, আপনাদের অফিসে কাজ করে রাইসা। আপনাদের যেদিন পার্টি চলছিল সেদিন আমাকে চিনতে পারে। আমার একটু সমস্যা হয়েছিল, অনেক দিন দেখিনি তো, তবে পরে বুঝতে পারি তখন তো অনেক ছোট ছিল। ও অনেকবার ক্ষমা চেয়েছে, ও ওর কাজের জন্য অনুতপ্ত, তবে আমি জানতাম ওই কাজটাও করেনি। এখন মেয়েটাকে যে আমারও ভালো লাগেনি তা নয়, আর ও আমার মাকে খুঁজে পেতে সাহায্য করেছে। তারপরও রনক রুহিকে সব কথা বলল। সব শুনে রুহি বলল, খুব ভালো কথা ভাইয়া, মাকে খুঁজে পেয়েছেন, দেখবেন এবার আব্বুকেও খুঁজে পাবেন। আমি মাকে আমার কাছে নিয়ে এসেছি। রাইসা আমার মায়ের জন্য অনেক কিছু করেছে, ও আমার মাকে সেবা করে সুস্থ করে তুলবে। আমি যদি রাইসাকে বিয়ে করি কিরকম হবে ভাবি? রনকের কথা শুনে রুহি বলল, খুব ভালো হবে ভাইয়া, রাইসা যেটা করেছে সেটা ঠিক কাজ করেনি, তবে ও তো ছোট ছিল, ওকে ক্ষমা করে দেওয়া উচিত। ও এতদিন আমাদের এখানে কাজ করেছে, কিন্তু খারাপ নয়, দেখবেন ওকে বিয়ে করলে আপনি সুখী হবেন। আর আমি শুনেছি ও প্রতিদিন এই বৃদ্ধাশ্রমে গিয়ে তোমার মায়ের দেখাশোনা করতো,
তাই ও পারবে তোমার মাকে ভালো রাখতে। তোমার জন্য না হলেও মায়ের জন্য রাইসাকে তুমি তোমার জীবনে ফিরিয়ে নিয়ে এসো। তারপরের দিন রনক রাইসাকে ফোন করে আর বলে, মায়ের শরীরটা ভালো নেই, কালকে একবার আসবে? কি হয়েছে? বুঝতে পারছি না। ডাক্তার দেখাচ্ছেন? হুম। তারপর দিন থেকে রাইসা রনকদের ফ্ল্যাটে যায় আর ওর মায়ের দেখাশোনা করে। সকালবেলা যেতে পারে না, বিকেলে ছুটি হলে রাত পর্যন্ত ওখানেই থাকে। যেহেতু ওখান থেকে ওদের বাড়ি বেশি দূর নয়, তাই সমস্যা হয় না। রাইসাকে মন দিয়েও ওর মায়ের সেবা করতে দেখে। রনক বলল, শুধু মায়ের সেবা করলে হবে, এবার থেকে ছেলের সেবা করতে হবে। আর যেটা বলেছিলে ভুল হলে সেটা করতে হবে। আমি অপেক্ষা করব না, 1 সপ্তাহ পর খুব সাধারণভাবে আমি তোমায় বিয়ে করেছি। রনকের কথা শুনে রাইসা কান্না করে দেয় আর কাঁদতে কাঁদতে বলে, আমি কথা দিচ্ছি, মন দিয়ে আমি আপনার মায়ের সেবা করব। তারপর নিজের কিছু লোক দাওয়াত করে। রনক মাঝে মাঝে সাদ্দাম আহমেদকে ফোন করে, তাকেও দাওয়াত করবে বলে তার সাথে দেখা করতে যায়। সে তার বাড়ির ঠিকানা বলে। রনক রাইসাকে নিয়ে সেখানে যায়। কলিং বেল বাজাতে দরজা খুলে দেয় মিতালি। মিতালিকে দেখে চমকে যায় রনক আর বলল, আপু তুই? রনক দেখে মিতালি কান্না শুরু করে দেয় আর কাঁদতে কাঁদতে বলে, ভাই কেমন আছিস তুই? ভালো আছি রে, আর তুই এখানে? তারপর মিতালি সব কথা খুলে বলে। সব শুনে রনক বলল, বুঝতে পেরেছি আপু, তবে ওদের পাপের শাস্তি ওরা পাচ্ছে। সাজিদকে পুলিশ অ্যারেস্ট করেছে, আর নিধি বিছানায় শয্যাশায়ী। তারপর রনক সব কথা খুলে বলল। সব শুনে মিতালি বলল, তুই এত খবর কি করে জানলি? পাশে দাঁড়িয়ে থাকা রাইসাকে দেখে বলল, একে চিনতে পারছিস না? রনকের কথা মিতালি কিছুক্ষণ তাকিয়ে দেখলো, তারপর বলল, এত রাইসা তার মানে? হ্যাঁ আপু, ও অনেক কিছু করেছে, মাকে খুঁজে পেতে সাহায্য করেছে। আর ভুল তো মানুষই করে, তাই আমি ওকে ক্ষমা করে দিয়েছি। মাও ক্ষমা করে দিয়েছে। তুই আর অভিযোগ করিস না, ক্ষমা করে দে। আমি আর রাইসাকে বিয়ে করছি, তাই সদ্দাম স্যারকেও দাওয়াত করতে এসেছি। খুব ভালো কথা, আমি কখনোই রাইসার উপর রাগ করিনি, ও তো খুব ভালো মেয়ে। জানিস আপু, বড় মামা বলেছিল সাজিদের মায়ের ঠিকানা চেয়েছে, ক্ষমা চাইবে বলে। মামা ওকে অপমান করে দেয়, তাড়িয়ে দিয়েছে। ওদের কথাবার্তার মাঝে সাদ্দাম আসে আর রনককে উদ্দেশ্য করে বলে, কি ব্যাপার রনিক, হঠাৎ কালকে ফোন করলে আর আজকে চলে এলে? তুমি কি মিতালিকে চিনো? আমার নিজের আপুকে আমি চিনবো না? রনকের কথা বুঝতে পেরে সাদ্দাম বলে, বুঝতে পেরেছি। আপু, সদ্দাম ভাই খুব ভালো, ঘটনাটা বলেছিল। তবে সে মেয়ে যে তুই আমি জানতাম না। তবে যাই হোক, সদ্দাম ভাইকে অপেক্ষা করাস না, তুই ওকে বিয়ে করে ফেল, দেখবি সুখী হবি। আর বাচ্চা মেয়েটা এমনিতেও তোকে চায়, ভালোবাসে। তুই রাজি হয়ে যা, আমি তোকে সুখী দেখতে চাই। মিতালি রনকের গাল টিপে বলল, খুব পেকে গেছিস, আমার কথা তোকে ভাবতে হবে না। আগে মাকে দেখি, কথা বলি, তারপর তোর বিয়ে খায়, তারপর আমার বিয়ের কথা ভাববো। না, তুই আজকে বিয়ে করবি, আমি দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দেবো। তারপর তুই আর ভাইয়া মিলে মায়ের কাছে যাবি, দেখবি তোকে দেখলে মা কত খুশি হবে। সাদ্দাম অনেকদিন থেকে চাইছিল মিতালিকে বিয়ে করতে, কিন্তু রাজি হচ্ছিল না। ও বলেছিল, আমার পরিবারকে আগে দেখি তারপর। আজকে ছোট ভাইকে দেখে মিতালি খুশি ধরতে পারে না, তাই মিতালি এর আপত্তি করে না। সেদিন কাজে অফিসে দুজনে বিয়ে করে। মিতালিকে দেখে তার মা খুব খুশি হয়, তার 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। মিতালি মায়ের চোখ মুছে দিয়ে বলে, মা, এটা তোমার জামাই, আর এই মানুষটা আমার জীবন বাঁচিয়েছে। সাদ্দাম আহমেদ হাসিনা বেগমকে চিনতে পারে। সে রনককে বলল, আমি তোমার মাকে চিনি, ওনাকে আমি আশ্রমে রেখে এসেছিলাম। আসলে উনি আমার গাড়ির উপরে পড়ে গিয়েছিলেন, উনি অসুস্থ ছিলেন। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। তারপর একজনের কাছ থেকে ঠিকানা নিয়ে আমি ওনাকে এখানে রেখে আসি। তারপর আমি ওনার জন্যই মাঝে মাঝে টাকা পাঠাই, আবার ওনাকে দেখতে যাই। সাদ্দামের কথা শুনে রত সাদ্দামকে জড়িয়ে ধরে আর বলে, আপনার অবদান কখনো ভুলবো না। 1 সপ্তাহ পর রনক কিছু আত্মীয়র উপস্থিতিতে রাইসাকে বিয়ে করে। বাসর রাতে রাইসাকে রনক বলে, এখন কিছু নয়, আগে মা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক, তারপর আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক হবে। রাইসার কথায় রনক হাসে আর বলে, এতদিন যখন অপেক্ষা করেছি, আর কিছুদিন অপেক্ষা করব। ডাক্তার তো বলেছে মা কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে, আমারও তো তাড়া নেই। আস্তে আস্তে হাসিনা বেগম সুস্থ হয়ে যায়, সবার সাথে স্বাভাবিক কথা বলে। হাসিনা বেগম একদিন রাইসাকে বলল, তুমি এতদিন আমার জীবনে অন্ধকার এনেছিলে, আর আজকে তুমি তোমার সেবার মাধ্যমে আমাকে সুস্থ করে তুলেছ, তাই তোমার প্রতি কোনো অভিযোগ নেই।
তুমি আমার ছেলেকে আমার থেকে দূরে করেছিলে, আবার তুমি আমার ছেলেকে আমার কাছে এনেছো। এবার শুধু আমাকে একটা নাতি নাতনি উপহার দাও, আমার আর কিচ্ছু চাই না। কথাটা শুনেই রাইসা লজ্জা পেয়ে চলে যায়। তার কিছুদিন পর রনকের কাছে খবর আসে ওকে নাকি নৌবাহিনী প্রধান করা হয়েছে, ওকে এখন বিশাখাপত্তনমে যেতে হবে। কথাটা শুনে রাইসার মন খারাপ হয়ে যায়। রনক বলল, মন খারাপ করতে হবে না, তোমাকে আমার সাথে নিয়ে যাব। মা এখন সুস্থ, আপু মাকে দেখবে বলেছে, তাই তুমি এখন আমার সাথে বিশাখাপত্তনমে যাবে। আমাদের তো এখনো বাসর রাত হয়নি। এবার ওই জাহাজের মধ্যেই একটা কেবিন বুক করেছি, একটা ছোট অনুষ্ঠানের আয়োজন করেছি। আমার সহকর্মীরা থাকবে সেখানে, আর ওই কেবিনে একটা রুম আছে, আমাদের বাসর হবে সেখানে। 1 মাস শুধু জাহাজের মধ্যেই থাকতে হবে, পারবে তো? তোমার সাথে আমি সব জায়গা যেতেই রাজি। রনক কথা মতো তাই করে। জাহাজের একটা কেবিন খুব ভালো করে ফুল দিয়ে সাজানো হয়। রনকের সহকর্মীরা খুব খুশি হয়। কিছুক্ষণ চলে ওদের পার্টি, সবাই খুব খুশি হয়। তারপর যে যার কেবিনে চলে যায়। রুমে ঢুকে রনক বলে, কি গো, এখন আমার অপেক্ষায় থাকবে? তবে আমি এগিয়ে যাব না, তোমাকে আসতে হবে। ওকে ম্যাডাম। সুখী হোক ওরা। এই গল্পের কাহিনী এখানেই সমাপ্ত।